শুরু করে দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা। এখন পর্যন্ত যে সকল ভাই বোন আমাদের সাথে আছেন এই ট্রেনিং সেশনে 83 অর্থাৎ 83 জন আমাদের সাথে আছে, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় চেয়ারম্যান মহোদয় জনাব জাহাঙ্গীর আলম স্যারের প্রতি। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন এবং আপনাদের সাথে একটা সুন্দর ট্রেনিং সেশন ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখবো আমি আশা রাখছি। তো আমি আপনাদের কাছে শুরুতে অনুমতি চেয়ে নিচ্ছি আমার স্ক্রিনটি শেয়ার করার জন্য, প্লিজ সুযোগ করে দিবেন এবং আমাকে কনফার্ম করবেন। সাবিকুন নাহার উর্মি আপু আমাকে কনফার্ম করবেন আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আজকে প্রশিক্ষণ শুরু করার আগে সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলো নেব এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং আমি আজকের মিটআপটি পরিচালনা করছেন সাবিকুন নাহার উর্মি আপুকে অনুরোধ করবো যারা যারা হ্যান্ড রাইজ করবে তাদের কে লক্ষ্য রাখবেন। এবং এছাড়া আপনারা অবশ্যই প্রশিক্ষণ চলাকালীন সময়ে কেউ হচ্ছে আনমিউট করবেন না, সবাই মিউট করে রাখবেন, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমরা সময় ইনভেস্ট করেই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবো। তো সেক্ষেত্রে আপনাদের এই সহযোগিতার আমি আশা করছি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইএমইপি প্ল্যাটফর্ম ট্রেনিং বাস্তবায়ন টিম আয়োজিত আজকের বেসিক ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স 2024-এর দ্বিতীয় দিনে। আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা কি কি বিষয়ে শিখবো, অর্থাৎ আমরা আমাদের পুরো সেশন জুড়ে কি কি বিষয় শিখবো, এই বিষয়গুলো আজকে আমাদের সাথে আরো নতুন ভাই বোন জয়েন করেছে। আমি সংক্ষেপে একটু বলে নিই যে আমরা এই কোর্সটি করার মাধ্যমে আমরা শিখবো কন্টেন্ট ক্রিয়েশন কি, কন্টেন্ট লেখা কেন আমাদের জন্য প্রয়োজন, কন্টেন্ট লেখার নিয়ম এবং জাদুকরি কিছু টিপস, বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখার ধরন, শক্তিশালী হেডিং এবং কন্টেন্ট কপি লিখবো আমরা যে সেটা কিভাবে লিখবো, কন্টেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কন্টেন্ট হুক, এই বিষয়ে আলোচনা করব। এছাড়াও আমরা জানবো ভিডিও এডিটিং কেন গুরুত্বপূর্ণ, আমরা কোন কোন অ্যাপস ব্যবহারের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো। তো আমি সবাইকে অনুরোধ করছি আমরা মনোযোগ সহকারে আজকে ট্রেনিং সেশনটি শুনবেন এবং জানবেন এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আমার শেয়ারটুকু দিয়েই চেষ্টা করব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা এবং আমিও শিখছি প্রতিনিয়ত। তো আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় দিনের সেশনের প্রথম আলোচনা কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করার আগে আমি একটা ট্যাগলাইন দিয়ে শুরু করি। সবসময় বলা হয় কন্টেন্ট ইজ কিং, অর্থাৎ কন্টেন্টকে রাজা বলা হয়। আপনি যে কোনো পণ্য, আপনি যে কোনো সেবা নিয়ে কাজ করেন না কেন, অথবা আপনার একটা সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব চ্যানেল, যে কোনো সোশ্যাল মিডিয়া, সেখানে যদি আপনি প্রতিনিয়ত কোনো না কোনো পোস্ট না করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই প্রোফাইলটা বলতে গেলে অকেজো, অর্থাৎ মৃতপ্রায়। তো তার জন্য আমাদেরকে এই কন্টেন্ট ক্রিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। প্লিজ আমাকে একটু সাহায্য করবেন যে আমার স্ক্রিনটি সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, বা যদি কারো দেখতে অসুবিধা হয় আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু দেখবেন, জানাবেন। ভাইয়া একটু জুম করিলাম, ভাইয়া একটু জুম করে নিন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েশন আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আমি সোশ্যাল মিডিয়া বর্তমান ডিজিটাল সময়ে, ডিজিটালাইজেশনের যুগে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করব, অর্থাৎ কন্টেন্ট ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া পরিচালনা করা খুব একটা কঠিন। তো সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনটা কি আসলে আমরা জানবো। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে কি, যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লেখা, বিভিন্ন ছবি। জি প্লিজ। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, অনেকেই কমেন্ট করছে, একটু দেখবেন প্লিজ। জি, এবার একটু প্লিজ কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি, আমরা শুরু করতে পারি।
দেখা যাচ্ছে না ভাইয়া। আমি সাবিকুন্না উর্মিয়া। জি স্যার, দেখা যাচ্ছে। জি ধন্যবাদ। তো আমরা ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে আজকের যে আলোচনা এটা শুনবো। আমরা মূল আলোচনায় ফিরে আসি যে কন্টেন্ট ক্রিয়েশন কি। কন্টেন্ট ক্রিয়েশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লেখা দেখি, বিভিন্ন ছবি দেখি, বিভিন্ন স্ক্রিপ্ট দেখি, বা হচ্ছে তথ্য আমাদের ফোনের মধ্যে চলে আসে। সহজ কথায় আমরা যে কোনো বিষয় যখন লেখালেখি করছি আমাদের সোশ্যাল মিডিয়া, হতে পারে সেটা ফেসবুকে, হতে পারে ইউটিউব চ্যানেলে, হতে পারে আমাদের লিঙ্কডইন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, তো সেই সবকিছু মিলে হচ্ছে কন্টেন্ট। এবং সেই কন্টেন্ট গুলো আমরা যারা হচ্ছে পোস্ট করছি, যখন পোস্ট করছি সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আর আপনি আমি যখন পোস্ট করছি তখন আমাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটর কি, বা কন্টেন্ট ক্রিয়েটর কে, বা কন্টেন্ট রাইটার কে। এক্ষেত্রে যখন আমরা হচ্ছে কোনো কিছু লেখা পোস্ট করি, সেটা হতে পারে ব্লগ পোস্ট, হতে পারে বিভিন্ন রচনা বা নিবন্ধ, হতে পারে গল্প। আমরা দেখি ফেসবুকে অনেক পেজ আছে, গ্রুপ আছে যেখানে সুন্দর সুন্দর গল্প লেখা হয়। বা হচ্ছে আমরা যারা কবিতা ভালোবাসি, আমরা কবিতা বিভিন্ন পোস্ট দেখি, বা বিভিন্ন আমরা ওয়েবসাইট দেখি যেখানে সুন্দর সুন্দর কবিতা পাবলিশ করা হয়, বিভিন্ন পোস্ট পাবলিশ করা হয়। তো সেগুলোকে মূলত আমরা কন্টেন্ট বলছি। এছাড়া আমরা দেখবেন যে আমাদের ভিডিও, আমরা বিভিন্ন কন্টেন্ট দেখি আমাদের টাইমলাইনে আসে। সেটা হতে পারে ইউটিউব শর্টস ভিডিও, হতে পারে ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও, বা বিভিন্ন টিউটোরিয়াল। এগুলো সবগুলোই কন্টেন্ট। তো যারা এই কন্টেন্ট গুলো তৈরি করছে আমরা তাদেরকে বলছি কন্টেন্ট ক্রিয়েটর। এবং যারা আমরা বিভিন্ন স্ক্রিপ্ট লিখছি, যারা বিভিন্ন কন্টেন্ট লিখছি, আমাদেরকে বলা হচ্ছে কন্টেন্ট রাইটার। তো এক কথায় বলতে গেলে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যে লেখাগুলো দেখছি, বিভিন্ন ভিডিও দেখছি, বিভিন্ন ভয়েস শুনছি বা পডকাস্ট শুনছি, সবকিছুই কন্টেন্ট। তো আমি সহজভাবে বুঝে বলছি যে একটা উদাহরণ দিয়ে, যে ধরেন আপনি বিভিন্ন খাদ্য পণ্য নিয়ে কাজ করেন, আপনার একটা ফুড ব্লগ পেজ আছে। সেক্ষেত্রে আপনি আপনার বিভিন্ন খাদ্য কিভাবে তৈরি করছেন, কিভাবে সেগুলো পরিবেশন করছেন, যে বিভিন্ন পোস্ট করছেন, সেটা হচ্ছে আপনি কি কন্টেন্ট তৈরি করলেন বা কন্টেন্ট ক্রিয়েট করলেন। এবং সেগুলো আমরা অনেক সময় বিভিন্ন ব্লগ পেজে শেয়ার করছি, আমাদের ফেসবুকে শেয়ার করছি, ইউটিউবে শেয়ার করছি। এইভাবে মূলত আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, এবং এগুলোকেই মূলত বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আশা রাখছি আমরা কন্টেন্ট ক্রিয়েশন কি আমরা সহজভাবে বুঝতে পেরেছি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে আমরা জানতে পারবো যে কন্টেন্ট লেখা কেন প্রয়োজন। আসলে কন্টেন্ট ক্রিয়েশন কি সেটা যখন আমি জানলাম, তখন আমাকে অবশ্যই জানতে হবে যে আমি যে কন্টেন্টটা লিখবো এটা আমার কেন প্রয়োজন। বা আমি এই যে আজকে আমার ভিডিও স্ক্রিন ক্লাসটা আপনারা সময় দিচ্ছেন, বা আমরা সময় দিচ্ছি সবাই মিলে, কেন দিচ্ছি, কারণ কি এখানে আমাদের একটা জানার চাহিদা আছে, আমাদের একটা শেখার আগ্রহ আছে বলে আমি আমাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে এসে এখানে এই ক্লাসটাতে জয়েন করেছি। তো আমি কেন কন্টেন্ট লিখবো, আমার কন্টেন্ট লেখাটা কেন প্রয়োজন সেটা অবশ্যই আমাকে জানতে হবে। কন্টেন্ট লেখা এই জন্য প্রয়োজন যে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া আছেন, আপনি কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন, অথবা আপনার একটা পার্সোনাল প্রোফাইল আছে, যে প্রোফাইলটাতে আপনার 1500 বা তারও বেশি ফ্রেন্ড থাকতে পারে। তো তাদেরকে আপনি কি করছেন, তাদেরকে বিভিন্ন কন্টেন্ট প্রকাশের মাধ্যমে, আপনি হতে পারে সেটা পজিটিভ কন্টেন্ট, কোনো তথ্য, আপনি আপনার প্রতি বিশ্বস্ততা নিয়ে আসছেন যে আপনি সোশ্যাল মিডিয়ার যে সময়গুলো ব্যয় করেন, আপনি সোশ্যাল মিডিয়া থাকতেছেন। এর জন্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট দিতে হচ্ছে, বা আপনি কন্টেন্ট দিচ্ছেন। এবং আপনি যখন প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছেন তখন কি হবে, আপনি আপনার পরিচিত মহলের মধ্যে একটা পরিচিতি চলে আসবে, অর্থাৎ আপনার একটা ব্র্যান্ডিং চলে আসবে। তারপর কি করবো, আমরা কন্টেন্ট ক্রিয়েশন করলে বা কন্টেন্ট তৈরি করার মধ্যে আমরা কি করছি, বিভিন্ন তথ্য শেয়ার করছি। কেমন তথ্য, অনেক সময় দেখা যায় যে আমরা কি বিভিন্ন ধরনের চাকরি, অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবসময় দেখি যে কোন পত্রিকায় বা কোন ফেসবুকের কোন গ্রুপগুলোতে, কোন পেজগুলোতে বিভিন্ন চাকরি পাওয়া যায়, চাকরির নিউজ দেখি। বা আমরা একজন উদ্যোক্তা হিসেবে আমরা দেখি কোথায় আমার পণ্যগুলো সেল করতে পারবো, কোথায় আমার মতো অন্যরা পণ্য নিয়ে কাজ করছে, বা এই ধরনের বিভিন্ন তথ্যগুলো। অথবা আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ করছি, বা আমরা যারা হচ্ছে ফিন্যান্সিং কাজ করছে, তা আমরা এই ধরনের পেজগুলো খুঁজি বা এই ধরনের কন্টেন্ট গুলো খুঁজি, যেখানে আমার স্কিলগুলো, আমি আমার দক্ষতাগুলো সেল করতে পারি এবং আমার সেবাগুলো দিতে পারি। তো এখানে বিভিন্ন তথ্যমূলক আমরা কন্টেন্ট শেয়ার করছি বা করতে পারছি। তারপর কি কন্টেন্ট কেন আমাদের জন্য প্রয়োজন, যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারছি। আপনারা লক্ষ্য রাখবেন কিছুদিন আগে আমাদের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। তো আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে অসংখ্য ভাই বোন তারা কিন্তু পোস্ট করছে যে বন্যার সময় ঘরে থাকুন। বা আমাদের বাংলাদেশে অনেক মিডিয়া পেজ আছে, বা যেমন প্রথম আলো বলেন, বা হচ্ছে যুগান্তর বা এই ধরনের পত্রিকা, তাদেরও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ আছে, তাদের বিভিন্ন ফোরাম আছে, যেখানে তারা কিন্তু প্রতিনিয়তই
পোস্ট করছে, আমাদের সচেতন করে বিভিন্ন পোস্ট করছে। তো তেমনই ভাবে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারছেন। যখন আপনি বিভিন্ন সচেতনমূলক পোস্ট করবেন তখন আপনার প্রতি একজন মানুষের বিশ্বস্ততা চলে আসবে। আপনার ফ্রেন্ড, আপনার পরিবার বা ফ্যামিলি যারা আপনাকে দেখছে তারা আপনাকে একটা পজিটিভ ভাবে নেবে। তারপর আপনি কন্টেন্ট যখন পোস্ট করছেন তখন আপনি যদি একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন, সেটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন, সেটা প্রচারের জন্য আপনি কিন্তু এই কন্টেন্ট গুলোকে কাজে লাগাতে পারছেন। সুন্দর করে আপনার পণ্যের ছবি দিয়ে পোস্ট করছেন, বা হচ্ছে আপনি আপনার পণ্য কিভাবে তৈরি করছেন সেটা আপনি ভিডিও করে পোস্ট করছেন। তারপর অনেক সময় আমাদের দেখবেন যে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা কন্টেন্ট ক্রিয়েটর রেখে দিচ্ছে। কেন? তাদের পণ্যগুলো প্রচার করার জন্য, তাদের পণ্যের সেল বৃদ্ধি করার জন্য। এছাড়াও আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কি করছি, মানুষকে বিনোদন দিতে পারি। অনেক সময় মানুষকে আমরা বিভিন্ন সিনেমা, আমরা বিভিন্ন রিল ভিডিও দিচ্ছি, বা বিভিন্ন সিনেমার অংশ কেটে সেগুলোতে বিভিন্ন ফানি টাইপের ভিডিও দিচ্ছি, বা আমাদের শিশুদের জন্য আমরা অনেক সময় শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি। তো সবকিছু মিলে আমরা এই কন্টেন্ট গুলো মাধ্যমে আমরা মানুষকে একটা সচেতনতা তৈরি করতে পারছি, আমাদের প্রতি বিশ্বাস অর্জনের সুযোগ করে দিতে পারছি। এছাড়া তাদেরকে শিক্ষামূলক বিভিন্ন বিষয় আমরা জানাতে পারছি, বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন কোর্স, এই যে আমরা আপনাদের সাথে শিখছি, এটা একটা কন্টেন্ট। এটা কি? এটা আমাদের এক প্রকার কন্টেন্ট, যে আমি ভয়েসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা একে অপরের কাছে শিখছি। তো আলহামদুলিল্লাহ, কন্টেন্ট কেন প্রয়োজন আমি আশা এবং বিশ্বাস যে আমরা এতটুকু বুঝতে পেরেছি। একজন কন্টেন্ট রাইটার হিসেবে আমার কেন কন্টেন্ট লেখা প্রয়োজন। তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমি আরেকটা বিষয় রিকোয়েস্ট করছি, যে আমি যে বিষয়গুলো শেয়ার করছি এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন মনে জমে থাকে অবশ্যই প্রশ্নগুলো নোট করে রাখবেন এবং আমাদের পরবর্তীতে হ্যান্ড রাইজ করবেন, এবং সেগুলো আমরা যথাযথ চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, ইনশাআল্লাহ। তো আমরা জানলাম যে কন্টেন্ট আমি কি, বা কন্টেন্ট ক্রিয়েশন কি, এবং কন্টেন্ট কেন আমার জানা বা লেখা জরুরি বা কেন প্রয়োজন। তো এই পর্যায়ে আমি জানলাম যখন জানলাম আমার কন্টেন্ট কেন লেখা প্রয়োজন, এখন অবশ্যই আমাকে সেই কন্টেন্ট গুলো লেখার নিয়ম জানতে হবে। যে আমি শুধুমাত্র একটা পোস্ট করে দিলাম, এই পোস্টে কি আমার উদ্দেশ্য বা আমার যেটা হচ্ছে গুরুত্ব, বা আমি যাদের জন্য কন্টেন্ট লিখছি তারা কি সেই কন্টেন্ট গুলো পড়বে? না, অবশ্যই নিয়ম অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দেখেন, আমি যখন এই আমাদের ট্রেনিং সেশনে জয়েন করেছি, অবশ্যই আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে এসেছি। এখানে একটা আমরা গুগল ফর্ম পূরণ করেছি, এখানে আমাদের বিভিন্ন ডাটা দিয়েছি, অথবা এখানে দেখেন একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে প্রবেশ করেছি। অবশ্যই এটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই আজকে আমি এই প্রশিক্ষণটা নিচ্ছি। তেমনই ভাবে আপনি যখন একদম কন্টেন্ট রাইটার হিসেবে কিছু কাজ করবেন বা কন্টেন্ট লিখবেন, তখন আপনাকে কিছু নিয়ম এবং রুলস রেগুলেশন মেনে চলতে হবে। তো তেমন কিছু নিয়ম হচ্ছে কি, যে আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে আমি আমার ফেসবুক পেজ হতে পারে আমার ইউটিউব চ্যানেল, হতে পারে আমার লিঙ্কডইন, হতে পারে আমার হোয়াটসঅ্যাপ, বা এনিথিং, যে কোনো সোশ্যাল মিডিয়া আমি যখন কন্টেন্ট লিখবো, পাবলিশ করব, তখন আমাকে অবশ্যই আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে আমি আমার কন্টেন্টটা কার কাছে পৌঁছাবো, আমি কার জন্য কন্টেন্টটা লিখছি, এবং তাদের চাওয়াটা কি, অর্থাৎ আমার অডিয়েন্স আছে তাদের চাওয়াটা কি, এবং আমি যে কন্টেন্টটা লিখছি এটার উদ্দেশ্য কি, এটা আমি কি উদ্দেশ্যে লিখছি, এই বিষয়গুলো যখন আপনাকে কন্টেন্ট লেখার আগে চিন্তা করতে হবে গভীরভাবে। যে আপনি যখন গভীরভাবে চিন্তা করতে পারবেন, তখন আপনার কন্টেন্টটা অবশ্যই আকর্ষণীয় একটা কন্টেন্ট হবে। তারপর অবশ্যই আপনাকে কন্টেন্ট লেখার আগে গবেষণাও করতে হবে ওই বিষয়ে, যে আমি একটা বিষয়ে কন্টেন্ট লিখবো, সেটা আপনাকে মন গড়া যে কোনো তথ্য দিলে হবে না, কারণ কি ওই কন্টেন্টটা আপনার প্রোফাইলে থেকে যাবে, এবং ওই কন্টেন্টটা অনেক সময় আপনার প্রোফাইলে যারা আছে তারা সেই কন্টেন্টের মাধ্যমে আপনাকে চিন্তাধারা করবে, যে এই ভাইয়া বা আপু যে কন্টেন্টটা দিয়েছে ওনার ব্যক্তিত্বটা এমন। আমরা একটা বিষয় আমি আপনাদেরকে তথ্য দিই, যে বর্তমান সময় এমন হয় যে আমরা বিভিন্ন জব ইন্টারভিউতে যাই, আমাদের কাছে আমাদের ফেসবুক প্রোফাইল চায়। কেন ফেসবুক প্রোফাইল চায়? তারা কিন্তু জানে যে এখনকার ইয়াং জেনারেশন ওনারা ফেসবুকে বেশি সময় স্পেন্ড করে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুকে সময় স্পেন্ড করে ইয়াং জেনারেশন। সেক্ষেত্রে তারা আমাদের ফেসবুক আইডি নিচ্ছে, এবং ফেসবুক আইডিতে গিয়ে কিন্তু তারা আমাদের বিভিন্ন আমরা পোস্ট করছি, কন্টেন্ট করছি, সেখানে আমাদেরকে কিন্তু বিচার বিবেচনা করছে। তো আবার ফিরে আসছি যে অবশ্যই আমাদেরকে কন্টেন্ট লেখার আগে বিভিন্ন বিষয়ে আমাদেরকে করতে হবে, গবেষণা করতে হবে। আমি যে বিষয়টা লিখবো সেটা যেন নির্ভুল হয় এবং একটা সত্য নির্ভর তথ্য হয়। তারপর আমাকে যেটা করতে হবে, যে আমার পাঠকের চাহিদা বুঝতে হবে, যে আমি একটা কন্টেন্ট লিখলাম সেটা কি আমার পাঠক পড়বে কিনা। বা আপনাকে একটা কন্টেন্ট লেখার আগে নিজেকে ওই জায়গায় দাঁড় করাইতে হবে, যে হ্যাঁ, আমি যদি পাঠক হই, আমি যদি এই কন্টেন্টটা পড়বো, আমার সামনে আসে, এটা কি আমি নিজে পড়বো? যদি আপনার মন বলে যে হ্যাঁ, এটা আমি নিজে পড়বো, এই কন্টেন্টটা পড়লে আমার উপকার হবে, তাহলে অবশ্যই ওই কন্টেন্টটা আপনি আপনার ফেসবুক পেজে, সেটা আপনার ইউটিউব চ্যানেলে, সেটা আপনার ইনস্টাগ্রামে আপনি পোস্ট করেন। যদি আপনার মন বলে যে এই কন্টেন্টটা আমি পড়বো না, আমি নিজে পড়বো না, তাহলে ওই ধরনের কন্টেন্ট আপনার দেওয়ার দরকার নেই।
তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যখন আপনার কন্টেন্ট পোস্ট করবেন তখন অবশ্যই আপনার পাঠকের চাহিদা বুঝবেন, তাদের আগ্রহ কি, তাদের বয়স কি, হ্যাঁ তাদের শিক্ষা কি, অর্থাৎ আপনি জানেন আপনার প্রোফাইলে আপনার টাইমলাইনে কারা আসছে, কোন বয়সের মানুষ বেশি থাকে এবং হচ্ছে তারা কোন ধরনের কোন ক্যাটাগরির মানুষ বা কোন ক্যাটাগরি অডিয়েন্স, তো সেই অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট গুলো দিবেন। তারপর কি করবেন, আপনার কন্টেন্টের গঠন অবশ্যই হচ্ছে কি অনেক স্পষ্ট যেন হয়, আপনার কন্টেন্টের শুরু এবং শেষ যেন আকর্ষণীয় হয় এবং প্রতিটি অংশে কোন অংশে কি থাকবে সেটা আগে থেকে ঠিক করুন। আপনি একটা কন্টেন্ট লেখার আগে আপনি শুরুতে কি ধরনের শব্দ লিখবেন, বাক্য লিখবেন, আপনি মাঝপথে কোন ধরনের মেসেজ দিবেন, অর্থাৎ আপনার পণ্য সম্পর্কে যদি হয়, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি হয়, আপনার সেবা সম্পর্কে, সেটা আপনি নোট করে রাখুন এবং তাহলে কিন্তু আপনি সুন্দর গঠনমূলক একটা কন্টেন্ট লিখতে পারছেন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, অর্থাৎ আমরা কন্টেন্ট লেখার আগে আমাদের খুব সুন্দরভাবে একটা যেন আমরা শিরোনাম দিতে পারি বা টাইটেল। দেখেন আমি এখানে দিয়েছি কি কন্টেন্ট লেখার নিয়ম এবং জাদুকরী টিপস, এটাকে মূলত বোঝাচ্ছি একটা শিরোনাম, যে এইটা দেখে আপনি বুঝতে পারছেন যে আপনি এই কন্টেন্টটাতে জানতে পারবেন যে কন্টেন্ট কিভাবে লিখবো আমরা এবং এটা বিভিন্ন টিপস। তো তেমনই ভাবে আপনি আপনার কন্টেন্টটাতে একটা স্পষ্ট শিরোনাম দিবেন, আকর্ষণীয় শিরোনাম দিবেন এবং আপনার কন্টেন্টের ভাষাটা যেন হয় সহজ, সাবলীল এবং বোধগম্য। যে আমি এখানে লিখছি এটা কিন্তু আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন বা আমরা যারা বাঙালি আমরা বুঝতে পারছি। আমি একটা বিষয় বলি যে আমরা যখন কন্টেন্ট লিখবো, হতে পারে সেটা বাংলা কন্টেন্ট, হতে পারে ইংরেজি কন্টেন্ট, অবশ্যই বাক্যের স্ট্রাকচার বা বাক্যের গঠনটা যেন নির্ভুল হয়, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই ভাষাগুলো যেন আমরা একেবারে বুঝি। হ্যাঁ, তো এইভাবে সহজ এবং সাবলীল ভাষায় আমরা আমাদের কন্টেন্ট গুলো অবশ্যই লিখবো। এবং আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কন্টেন্ট আমরা শুধুমাত্র লিখিত কন্টেন্ট না, আমরা অনেক সময় প্রয়োজনে বিভিন্ন লেখার সাথে আমরা ভিডিও অ্যাড করে কন্টেন্ট লিখবো, আমরা হচ্ছে বিভিন্ন ছবি ব্যবহার করবো আকর্ষণীয় করে। এটা আমার নির্ভর করবে আমার যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্য করে আমি কন্টেন্ট লিখছি বা যে বয়সের মানুষকে উদ্দেশ্য করে আমি কন্টেন্ট লিখছি। তো আশা এবং বিশ্বাস আমরা কন্টেন্ট লেখার যে নিয়মগুলো আমরা বুঝতে পেরেছি। সংক্ষেপে বলি যে আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমাকে গবেষণা করতে হবে, আমার পাঠকের চাহিদাটা বুঝতে হবে এবং সহজ এবং সুন্দর সাবলীল আমাদেরকে শিরোনাম দিয়ে এবং গঠনমূলক একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তো আমি বিশ্বাস রাখছি আপনারা কন্টেন্ট লেখার যে নিয়মগুলো সেগুলো বুঝতে পেরেছেন। তো এখন আমরা কন্টেন্ট লিখতে গেলে আমরা জাদুকরী টিপস কেন বলছি, যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখলে আমাদের কন্টেন্টটা অন্যদের তুলনায় অনেকটা আকর্ষণীয় হয়ে যাবে। যেমন আপনি কি কাহিনী বলুন, আমরা কি করি যে আমার একটা পণ্য আছে, আমি সরাসরি এসে বলি যে হচ্ছে এই বেবি ড্রেসটি কিনুন, এটি হচ্ছে 0 থেকে 11 বছরের বাচ্চার জন্য, এটি হচ্ছে সাইজ কত বা এরকম কিছু আমরা লিখেই জাস্ট একটা প্রাইস দিয়ে যোগাযোগ করুন কিনতে, এরকম কিছু পোস্ট করে ফেলি। তো আপনাকে কি বলছে যে আপনি কাহিনী বলুন, শুধু তথ্য দিবেন না, গল্পের মাধ্যমে উপস্থাপন করুন। আপনি এইভাবে শুরু করতে পারেন যে হচ্ছে বর্তমান সময় শিশুদেরকে আরামদায়ক পোশাক দেওয়া অবশ্যই জরুরি। শিশুদের শুধু খাদ্যাভ্যাসের প্রতি যত্ন রাখলে হবে না, তাদের কোন ধরনের পোশাক পরালে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা আরাম বোধ করবে, সে ধরনের পোশাক পরান। তারপর আপনি সুন্দর করে 2-4 লাইনে আপনার পণ্যটা, আপনি যে বেবি পণ্য নিয়ে, বেবি ড্রেস নিয়ে কাজ করছেন, সেটা সেখানে হচ্ছে আপনি কি করবেন, সেখানে সেটা উপস্থাপন করে সুন্দরভাবে। তারপর আপনি কি করবেন, উদাহরণ দিন। আপনি আপনার কন্টেন্টের মধ্যে ছোট ছোট উদাহরণ দিন, যে হচ্ছে এমন উদাহরণ দিতে পারেন যে পাশে বাসায় দেখলাম এক ভাইয়া তার বেবির জন্য একটা কি করছে, কুশি কাটার জামা কিনে এনেছে, সেটা কালার ভাইয়া শেয়ার করলো, কালারটা জ্বলে যাচ্ছে। তো আপনি কি আপনার বেবির জন্য পোশাক কেনার ক্ষেত্রে এই বিষয়ে চিন্তিত? সেই চিন্তা করা লাগবে না, আমি দিচ্ছি নিশ্চয়তা। আপনি যদি আমার পেজ থেকে, আমার প্রতিষ্ঠান থেকে বেবি ড্রেস ক্রয় করেন, তাহলে কালার সম্পূর্ণ গ্যারান্টি। তো কি হচ্ছে যে আপনি এই যে উদাহরণ দিলেন, পাশের বাসায় একজন এটা সমস্যা ফিল করছে, এমন হতে পারে যে আপনার যে কাস্টমার সে কোনো না কোনো কারো কাছ থেকে ওই পণ্যটা ক্রয় করেছিল, তাদের ওই সমস্যাটা হয়েছে, তাহলে কিন্তু তার মনে একটা চলে আসবে যে হ্যাঁ অবশ্যই এই ধরনের সমস্যা, এই ভাই এই সমস্যার সমাধান দিচ্ছে। আমরা সবসময় এইভাবে আকর্ষণীয় করে উদাহরণ সহ আমাদের কন্টেন্ট গুলো লিখি, আমাদের কন্টেন্ট গুলো বা আমাদের পোস্ট গুলো পড়বে, আমাদের কন্টেন্টের রিচ হবে এবং আমাদের আলহামদুলিল্লাহ সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর আপনি চেষ্টা করবেন প্রশ্ন ছুড়ে দেওয়া। দেখেন আমি আজকে আপনাদেরকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপের যে সকল ভাই বোন আছেন, যে আমি 2টা প্রশ্ন করেছিলাম। তো এই যে প্রশ্ন করেছি, এই প্রশ্নের মাধ্যমে কি আপনারা আপনাদের মতামত শেয়ার করেছেন। আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আমরা মানুষ, আমরা সবচেয়ে বেশি পছন্দ করি যে মানুষ আমাদেরকে শুনুক, মানুষ আমাদেরকে জানুক এবং মানুষ আমাদেরকে যত বেশি জানবে বা মানুষকে আমাদেরকে জানার যত সুযোগ দিব বা আমরা মানুষকে যত জানতে চাইবো, মানুষ আমাদেরকে গুরুত্ব দিবে। তো মাঝে মধ্যে আপনার যে সকল পাঠক আছে, আপনার যে সকল অডিয়েন্স আছে, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিন। কেমন প্রশ্ন করার সুযোগ দিন, আপনি এরকম কন্টেন্ট লিখতে পারেন যে হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে আপনারা কোন ধরনের পণ্য পেতে চান
বা আমার প্রতিষ্ঠানের কোন ধরনের পণ্যটি এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগেছে, তখন কি এই যে যখন এই ধরনের প্রশ্নগুলো করবে আপনার পাঠক, আপনি যখন প্রশ্নগুলো করবেন তাদেরকে মতামতের সুযোগ দিবেন, তখন আপনার প্রতি একটা গুরুত্ব দিবে। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ধৃতি ব্যবহার করব। আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে উদ্ধৃতি কিভাবে, যে আমরা বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন কি উক্তি ব্যবহার করব। আমরা যখন আমাদের কন্টেন্ট শুরু করব, দেখা যাচ্ছে আমরা অনেক সময় হাদিসের কোনো একটা অংশ, সেটার হচ্ছে কি আমরা সেটা শানে নজরুল বা তথ্য আমরা যখন আমরা দিব, বা আমরা কোনো কবিতার একটা অংশ দিয়ে ওই কবিতার লেখককে এটা দিয়ে আমরা শুরু করলাম, তখন কিন্তু আমার কন্টেন্টটা সুন্দর একটা আকর্ষণীয়তা চলে আসবে। তারপর আমরা কি করবো, হাস্যরসমূলক কন্টেন্ট, এবার মাঝে মধ্যে আমরা কি করবো, ফানি টাইপের কিছু কথা বলে আমাদের পণ্যটা দিয়ে ফানি টাইপের একটা সুন্দর ছবি তৈরি করলাম অঙ্গভঙ্গি দিয়ে সুন্দরভাবে, সেটা দিয়ে আমার কি কন্টেন্টটা আমি পোস্ট করলাম, তখন কিন্তু আমার কন্টেন্টের প্রতি মানুষের আকর্ষণীয়তা বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি যে অন্য 8-10 জনের থেকে আলাদা, দেখেন আপনার মতো করে অনেকে কিন্তু একই পণ্য নিয়ে কাজ করতে পারে, কিন্তু আপনি নিজেকে ফুটিয়ে তুলছেন অন্য 8-10 জনের মতো আলাদা করে। তারপর আপনি কি করবেন, এখানে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবেন। দেখেন আপনার লেখার মাধ্যমে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। দেখবেন আমরা যারা হচ্ছে নিয়মিত আমরা বিভিন্ন কন্টেন্ট পড়ি, আমরা কিন্তু যাদের কন্টেন্ট পড়ি না, যাদের কন্টেন্ট গুলো, যাদের লেখাগুলো আমাদের কোনো না কোনো সময় ভালো লেগেছিল, তাদের কন্টেন্টে আমি কিন্তু পড়ি বা আমরা পড়তে যাই। তার জন্য আপনার লেখার মধ্যে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবেন। আরেকটা বিষয়, নিয়মিত লিখুন। দেখেন আপনি যদি আপনার টাইমলাইনে আজকে একটা কন্টেন্ট দিলেন, 5 দিন পর একটা কন্টেন্ট দিলেন, হ্যাঁ, এভাবে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার কাছে মুখ ফিরিয়ে নিবে। দেখেন আপনি যখন নিয়মিত কন্টেন্ট লিখবেন, হতে পারে সেটা রিলস পোস্ট করলেন, হতে পারে আপনার স্টোরি শেয়ার করলেন, হতে পারে কোনো ভিডিও পোস্ট করলেন, তখন কিন্তু আপনার কন্টেন্টের প্রতি আপনার টাইমলাইনে, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রামে প্রতিনিয়ত অডিয়েন্সরা আসবে যে এই সময় গেলে আমার এই ভাইয়া বা আপুর টাইমলাইনে গিয়ে আমি নতুন কিছু শিখতে পারছি, নতুন কিছু জানতে পারছি, এবং তারা প্রতিনিয়ত আপনার কাছে চলে আসবে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় মিস করি, এটা অবশ্যই নোট করবেন। আমি আপনাদেরকে বলছি খাতা এবং কলম নিয়ে বসবেন, নোট করবেন যে আমরা অবশ্যই যেন আমাদের পাঠকদের সাথে যোগাযোগ করি। যোগাযোগটা কেমন, যে আপনার এই ড্রেসটার দাম কত, আমরা অনেক সময় এড়িয়ে যাই, যে দেখি আগে কয়টা কমেন্ট করছে, তারপরে একসাথে সব কমেন্টের রিপ্লাই করব। ভাইয়া বা আপু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার চোখের সামনে যে কমেন্টটা চলে আসবে সুন্দরভাবে তাদেরকে কমেন্টে রিপ্লাই করুন। দেখেন আপনার এই সময় নিয়ে যে যদি সচেতন না হন, তাহলে কিন্তু আমি কেন আপনার কাছে পণ্য নেব, আমি কেন আপনার কন্টেন্টে সময় ব্যয় করব। তাহলে অবশ্যই আমাদেরকে এটা নোট করে রাখুন যে আমাদেরকে আমাদের যাদের উদ্দেশ্যে আমি কন্টেন্ট গুলো লিখছি তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগটা কি, তাদের কমেন্টে রিপ্লাই করতে হবে। কেউ যদি আমাদেরকে ইনবক্স করে, ইনবক্সে রিপ্লাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমি ব্যস্ত থাকতে পারি, তার জন্য আমরা আমাদের পেজে অটো মেসেজ রিপ্লাই নামে একটা সেটিংস আছে, সেটা করে রাখবো। এতে করে আমার প্রতি আমার যে সকল অডিয়েন্স তারা কিন্তু বিরক্ত বোধ করবে না। তো আমি আশা এবং বিশ্বাস আমরা কন্টেন্ট কিভাবে লিখবো এবং কন্টেন্ট লেখার যে ছোট ছোট টিপস গুলো, যে আপনি মজার ছলে কাহিনী বলবেন, আপনি বিভিন্ন ছোট ছোট উদাহরণ দিবেন, আপনি প্রশ্ন করবেন আপনার অডিয়েন্সকে এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিবেন, তারপর বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করবেন, তারপর ছোট ছোট কৌতুক বা ফানি টাইপের আপনি কি আপনার প্রোডাক্টের সাথে সামঞ্জস্য করে আপনি কন্টেন্ট গুলো লিখবেন। আশা করছি এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এবং আমরা এইভাবে আমাদের কন্টেন্ট গুলো ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। তো আমি এখন চলে যাচ্ছি। আপনাদেরকে আবার বলছি বারবার যে আপনাদের যদি এই স্লাইডগুলোতে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবেন। আমি এই স্লাইড শেষ করে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর রিপ্লাই করার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সেই স্লাইডে আমরা কি করছি, যে আমরা জানলাম কন্টেন্ট কিভাবে লিখবো, আমাদের কন্টেন্ট লেখার ধরন। তো এখন আমরা দেখবো যে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট, মূলত হচ্ছে কন্টেন্ট কি কি ধরনের। দেখেন আমরা কন্টেন্ট যে লিখবো, কি কি ধরনের কন্টেন্ট লিখবো, কন্টেন্টটা কি কি ধরনের হতে পারে এই বিষয়ে আমরা জানবো। শুরুতে হচ্ছে লিখিত কন্টেন্ট। লিখিত কন্টেন্টটা কি, দেখেন প্রতিনিয়ত আমরা কিন্তু লিখছি। কিভাবে লিখছি, আমার ফেসবুক পেজে লিখছি, আমার প্রোফাইলে লিখছি, বা কারো একটা লেখা কপি করে এনে পোস্ট করছি, এটা কিন্তু একটা কন্টেন্ট। এখন এই আমাদের ফেসবুকের কন্টেন্টটাকে কি বলা হয়, এটাকে বলে কপি কন্টেন্ট। আমরা অনেক সময় বলতে অন্য একটা পোস্ট কপি করে আনলাম, ওইটাকে কপি কন্টেন্ট বলে, ওইটা কপি কন্টেন্ট না। ফেসবুকে যে আমরা ছোট ছোট পোস্ট গুলো করছি এগুলোকে বলা হয় কপি রাইটিং বা হচ্ছে কপি কন্টেন্ট। আর মূলত কন্টেন্ট বলা হয় যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা বিভিন্ন বিষয় পোস্ট গুলো দেখি, বিভিন্ন রচনা, হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন পত্রিকায় যে কন্টেন্ট গুলো দেখি, সেগুলোকে মূলত বলছে লিখিত কন্টেন্ট। আর এই কপিরাইট অর্থাৎ ফেসবুকে যা লিখছি সেটা হচ্ছে একটা কন্টেন্ট, এক ধরনের কন্টেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে কপি কন্টেন্ট অর্থাৎ কপি রাইটিং।
তো আমরা বিভিন্ন মানুষকে ইমেল পাঠাই, চিঠি পাঠাই, এগুলো হচ্ছে আমাদের লিখিত কন্টেন্টের মধ্যে পড়ে। তারপর ভিডিও কন্টেন্ট আমরা সকলে জানি যে আমরা বিভিন্ন মুভি দেখি, আমরা বিভিন্ন শর্ট ফিল্ম দেখি, আমরা ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি এবং বিভিন্ন লাইভ ভিডিও আমরা দেখি, এগুলো মূলত ভিডিও কন্টেন্ট। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এই যে ভিডিও কিভাবে তৈরি করব, এটা কিন্তু আবার আমাদের এই 5 দিনের সেশনের মধ্যে এই অংশটা রয়েছে যে আমরা কিভাবে সুন্দর আকর্ষণীয় করে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবো, এই বিষয়টা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি অনুরোধ করব, আমরা অনেকে আছে আজকে ট্রেনিং এ জয়েন করে পরবর্তী ট্রেনিং মিস করি বা ইচ্ছা করে জয়েন করি না, আপনারা অবশ্যই প্রতিটা আমাদের ট্রেনিং সেশনে থাকবেন এবং আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিও কন্টেন্ট কি আমরা বুঝলাম বা আমরা প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছি, এটা মূলত ভিডিও কন্টেন্ট। অডিও কন্টেন্ট, এবার আসে অডিও কন্টেন্ট। অডিও কন্টেন্টটা কি, যে আমরা বিভিন্ন গান শুনি, তারপর পডকাস্ট। দেখেন যে অনেক সময় ফেসবুকে একটা অপশন আছে, এটা পেজে থাকে যে পডকাস্ট, আপনি আপনার পেজে আরেকজন ভাইকে বা একজন প্রতিষ্ঠানটাকে নিয়ে এসে আপনি লাইভ করতে পারেন। দেখবেন বড় বড় চ্যানেল গুলো আছে, তারা কি করে এই যে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে কি করে টক শোর আয়োজন করে, এই টক শো গুলো এক ধরনের পডকাস্ট কন্টেন্ট। তারপর কি অডিও বুক, অর্থাৎ আপনি বিভিন্ন অডিও ভয়েস আপনি হচ্ছে কি অনলাইনে রেকর্ড করে সেগুলো আপনি সেল করতে পারেন। তারপর আমরা রেডিওর মাধ্যমে যে বিভিন্ন কন্টেন্ট গুলো শুনি, রেডিওর মধ্যে বিভিন্ন প্রোগ্রাম গুলো হয়, এগুলো সম্পূর্ণ অডিও কন্টেন্ট। অর্থাৎ অডিও কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। তারপর কি ছবি কন্টেন্ট বলতে কি, যে বিভিন্ন আমরা ছবি তুলে আমাদের পণ্যের ছবি দিতে পারি বা বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন শেয়ার করতে পারি। এই যে আমি আপনাদের সামনে এই ছবিটা অর্থাৎ এই স্লাইডটা যে শেয়ার করছি, এটা আমার এক ধরনের কন্টেন্ট। এটাকে বলা হচ্ছে ফটো কন্টেন্ট বা ফটোগ্রাফ। এটাকে মূলত বলা হচ্ছে ইনফোগ্রাফিক ফটো কন্টেন্ট। অর্থাৎ এখানে আমি সুন্দরভাবে কি বিভিন্ন ধরনের কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট কি সেটা এখানে ফুটিয়ে তুলেছি। তো এটাকে ফটো কন্টেন্ট। তো আমরা হচ্ছে এই ধরনের ফটো কন্টেন্ট করতে পারি। আরেকটা হচ্ছে মিশ্র কন্টেন্ট। এটা আমরা সবাই মনে রাখবো। মিশ্র কন্টেন্টটা কি, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, তারা কি করে ওয়েবসাইটে বিভিন্ন লেখা লেখে এবং একসাথে ওখানে বিভিন্ন ভিডিও অ্যাড করে দেয়। ধরেন যে আমি একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম যে কিভাবে আমি মাইক্রোসফট অফিস ডাউনলোড করব, তো তারা ওখানে সুন্দর করে লেখা দেয়। আমরা গুগলে যখন সার্চ করবো মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করবো, তার গুগলে একটা সুন্দরভাবে লেখা দেয় নিয়ম সহ, এবং সেখানে একটা ছোট ভিডিও অ্যাড করে দেয় যে কিভাবে তারা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করছে, কিভাবে সেটিং করছে। আবার অনেক সময় তারা কি ছোট ছোট স্লাইড শো দেয় বা ছোট ছোট স্ক্রিনশট দেয় যে কিভাবে সুন্দরভাবে তারা মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করেছে, কিভাবে সেটিং করেছে। তো এটাকে মূলত বলা হচ্ছে মিশ্র কন্টেন্ট। তো আমরা আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন মিশ্র কন্টেন্ট দিতে পারি আকর্ষণীয়তা আনার জন্য। মিশ্র কন্টেন্ট এটা অনেক একটা ইফেক্টিভ মার্কেটিং। তো আমরা ইনশাল্লাহ ভিডিও কন্টেন্টের যে ধরন বিভিন্ন ধরনের, এটা আমরা আশা রাখছি বুঝতে পেরেছি যে লিখিত কন্টেন্ট কি বা ভিডিও কন্টেন্ট কি, অডিও কন্টেন্ট কি, এগুলো আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তো এই কন্টেন্টের ধরন অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের লিঙ্কডিন বা আমাদের সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেগুলোতে আমরা অবশ্যই পাবলিশ করব। তো আশা রাখছি আমরা বিভিন্ন ধরনের যে কন্টেন্ট, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে বিষয়গুলো আপনারা মিসিং হচ্ছে বা আপনাদের বোধগম্য হচ্ছে না, সেগুলো একটু নোট করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা নেব। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট জানলাম, সেগুলো লিখবো কিভাবে, লেখার ধরন, অর্থাৎ আমরা কন্টেন্ট গুলো কিভাবে লিখবো সে বিষয়ে আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। আমি রিকোয়েস্ট করছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এই স্লাইডটা, যে আমি কন্টেন্ট গুলো লিখবো কিভাবে। তো যদি সম্ভব হয় নোট করে নেবেন যে আমরা যখন ব্লগ পোস্ট লিখবো, অর্থাৎ ব্লগ পোস্ট কি, যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন বিভিন্ন কন্টেন্ট গুলো দেখছি, বিভিন্ন ওয়েবসাইট, আমি গুগলে যখন যে কোনো বিষয়ে সার্চ করছি যে আমি একটা মোবাইল ফোন ক্রয় করবো Redmi Note 6, আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে Redmi Note 6, ওখানে কিন্তু বিভিন্ন ফিচার, এই ফোনটার রেজুলেশন কি, ক্যামেরা রেজুলেশন কি, ওটার দাম কত, বাংলাদেশে এখন পর্যন্ত কথা শুরু আছে, সবকিছু কিন্তু তারা লিখে পাবলিশ করে। তো এটাকে মূলত বোঝাচ্ছি আমরা ব্লগ পোস্ট। অর্থাৎ ব্লগ পোস্ট গুলো কি হয়, যে এই ধরনের পোস্টগুলোতে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করে। যেমন উদাহরণস্বরূপ, যে আমি একটা নতুন মোবাইল কিনবো, কেনার আগে কোন কোন বিষয় আমার মনে রাখা প্রয়োজন, এটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি, দেখবেন যে এরকম 15-20 জন কি কন্টেন্ট লিখেছে। এটার মূল উদ্দেশ্য থাকে যে আমরা যারা গ্রাহক আছি, আমরা যারা বিভিন্ন অডিয়েন্স আছি, আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা করা এবং আমাদের ওই পণ্যটি বা ওই সার্ভিসটি নিতে আমাদেরকে সহযোগিতা করা। দ্বিতীয়ত কি আছে, আমাদের পণ্যের বর্ণনামূলক কন্টেন্ট আমরা দিব বা আমরা দেই। পণ্যের বর্ণনা কি, যে আমরা যারা বিভিন্ন পণ্য নিয়ে কি মানুষকে কাজ করছি, সেবা নিয়ে কাজ করছি বা সার্ভিস নিয়ে কাজ করছি, আমরা সেখানে পণ্যের বর্ণনামূলক বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি।
সেটা এইভাবে যে ধরেন এখন বর্ষাকাল আসছে, বর্ষাকালে আমি কি করব, ওয়াটার বর্তমানে কি যেমন হচ্ছে রেইন কোট ভালো চলবে, তারপর হচ্ছে ছাতা ভালো চলবে, যারা বর্ষাকালীন বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে তারা যেমন তারা এইভাবে পোস্ট করতে পারে যে এই বর্ষাকালে ওয়াটারপ্রুফ জুতা আপনার জন্য হতে পারে পরবর্তী অ্যাডভেঞ্চারের নিখুঁত সমাধান। আপনি যে এইভাবে একটা কন্টেন্ট হেডিং দিয়ে লিখেন, তো অবশ্যই আমি চিন্তা করবো যে হ্যাঁ ওয়াটারপ্রুফ জুতো তো এখন আমার প্রয়োজন, এটা দেখি এখানে কি কি ধরনের ওয়াটারপ্রুফ জুতা পাওয়া যায়, তো আপনি অবশ্যই কিন্তু যাবেন। এটা মূল উদ্দেশ্য হচ্ছে কি পণ্যের বর্ণনা, যে আপনি আপনার পণ্যের বৈশিষ্ট্য এখানে তুলে ধরছেন এবং আপনি সুবিধাগুলো তুলে ধরছেন। অর্থাৎ আমরা যখন আমাদের পণ্য বর্ণনা করবো বা আমার একটা প্রতিষ্ঠান আছে, ধরলাম আমি আমার একটা কি ফিন্যান্সিং কোম্পানি আছে বা একটা এজেন্সি আছে যেটার মাধ্যমে আমি বিভিন্ন সার্ভিস দিই, আমি ফেসবুক পেজ সেট আপ করি, আমি বিভিন্ন গুগলের অ্যাড রান করে দেই, আমি কি করি যে হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজ করি, তো আমিও কিন্তু এই ধরনের কন্টেন্ট দিতে পারি যে আপনি আমার এই এজেন্সি থেকে 10% ছাড়ে যে কোনো সময় ফেসবুক পেজ সেট আপ পাচ্ছেন। এই ধরনের আকর্ষণীয় আপনি কন্টেন্ট দিতে পারতেছেন। অর্থাৎ এখানে আপনি সুন্দরভাবে বর্ণনা করলেন যে আপনার এজেন্সিতে কি কি ধরনের সার্ভিস দিতে পারেন, আপনার কয় ধরনের টিম আছে, আপনার টিমের কোন এক্সপার্ট, অথবা আপনি একটা পণ্য নিয়ে কাজ করছেন, সেই পণ্যটা হচ্ছে আপনি এইভাবে দিতে পারেন যে এই পণ্যটি আমি রাজশাহীর আম নিয়ে কাজ করছি, এই পণ্যটি কি রাজশাহীর একটা বিখ্যাত আম, রাজশাহীর একটা জনপ্রিয়, এটা অনেক ভালো চলছে, আপনি এটা যে কোনো সময় অর্ডার করলে আমাদের কাছে পাচ্ছেন। আপনি সুন্দরভাবে এইভাবে গুছায় লিখলেন, অর্থাৎ পণ্যের বৈশিষ্ট্য লিখলেন, কেন রাজশাহীর আমটা আমি নিব, এটা খেতে সুস্বাদু, এটা মিষ্টি, এটা অন্যান্য জেলা আমের তুলনায় অনেক ঐতিহ্যবাহী একটা আম, বা এইভাবে আপনি হাইলাইট করলেন। তো এইভাবে আপনি আপনার পণ্যের বর্ণনা দিয়ে আপনি সুন্দরভাবে কন্টেন্ট লিখতে পারবেন। তারপর খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট, এটা আমাদের কাছে অনেক সময় চলে আসে, বিশেষ করে এটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। উর্মি আপু প্লিজ হেল্প করবেন, কোনো প্রবলেম? জি প্লিজ হেল্প করবেন। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে? জি ভাই, আপনি কন্টিনিউ করেন। জি ধন্যবাদ সবাই, আমরা একটু মাইক্রোফোন গুলো মিউট করে দিব। সরি, আসলে মাঝে ডিস্টার্ব হয়েছিল, তার জন্য আমি থেমে গেছিলাম। তো আমি যেখানে ছিলাম যে হচ্ছে আমরা অফার, আপনি নোট করবেন যে হচ্ছে অফার মার্কেটিং, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের টাইমলাইনে বা আমাদের ফেসবুকে অনেক সময় বা আমাদের মেসেঞ্জারে আসে যে হচ্ছে একটা পণ্যের উপর 30% ছাড়, বা হচ্ছে এই পণ্যটি এখন এইমাত্র আপনি যদি ক্রয় করেন তাহলে আপনাকে দেওয়া হচ্ছে 10% ছাড়, অর্থাৎ আপনি অফার সেল করবেন। এটা অফার কখন আমরা সেল করবো, দেখা যাচ্ছে এখন রমজান মাস চলছে, বা ধরেন আমি রমজান মাসে কোথাও উদাহরণ দিচ্ছি, রমজান মাস চলছে, রমজান মাস উপলক্ষে আপনি সারা মাস ধরে আপনার পণ্যের উপর 10% একটা ডিসকাউন্ট দিলেন, আপনি সারা বছর একটা ভালো আর্নিং করেছেন বা আপনার প্রতিষ্ঠান থেকে ভালো একটা সেল করেছেন, অথবা একটু কম সেল করেছেন, কিন্তু আপনি এই রমজান মাসকে লক্ষ্য রেখে যদি আপনি হচ্ছে একটা অফার পোস্ট করেন, এই যে আপনার যারা অডিয়েন্স আপনার কাছে ওই রমজান মাসে পণ্যগুলো ক্রয় করবে এবং আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো পণ্য তাদেরকে দেন, ভালো সেবা তাদেরকে দেন, তারা কিন্তু আপনার পার্মানেন্ট কাস্টমারে রূপান্তরিত হবে। তারা আর 10 জন যদি তাদেরকে আরো বেশি অফার প্রদান করে, এই যে আপনার সুন্দর একটা অফার তাদের আকর্ষণীয়তা বৃদ্ধি করে তাদেরকে সুন্দরভাবে পণ্য পৌঁছিয়েছেন, তারা কিন্তু অন্যের কাছে যাবে না এবং তারা আপনার অ্যাডভোকেসি করবে, অর্থাৎ আপনার পণ্য সম্পর্কে মানুষের কাছে আপনি বলবেন না, তারাই বলে বেড়াবে। আমরা কিন্তু এটা করি যে আমার পাশের দোকানে একটা চায়ের দোকান, এখানে আমি চা খাই, আমি ভাই বা ছোট ভাই ব্রাদার যখন বলে যে ভাইয়া কোথাকার চা ভালো আপনার এই এলাকায়, আপনি কিন্তু একটা দোকানের নাম বলতেন, বা আমি একটা কলম ক্রয় করতে যাবো, এখন পরীক্ষা চলছে ইন্টারের ছোট ভাই বোনদের, যে ভাইয়া কোন কলমটা কিনলে ভালো হবে, আমি ডাইরেক্ট বলি মেটাডোর কলম কিনো, বা হচ্ছে এই ধরনের কিছু কেন করি যে এইটা আমি ব্যবহার করে এটার প্রতি একটা বিশ্বস্ততা চলে আসছে। অর্থাৎ আপনি যখন আপনার পণ্যতে বিশ্বস্ততা দিতে পারবেন এবং এই ধরনের অফার গুলো করবেন, আপনার কাস্টমাররা আপনার কাছে থেকে যাবে বা আপনার টার্গেট অডিয়েন্সটা আপনার কাছে বারবার ফিরে আসবে। তো আশা রাখছি আমরা মাঝে মধ্যেই আমাদের পরিস্থিতি অনুযায়ী, আমাদের ব্যবসার পরিধি অনুযায়ী আমরা অফার পোস্ট করবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি মাসে একটা করে অফার পোস্ট করি, এতে আমার হয়তো অনেক সময় সীমিত লাভ হবে, লস হবে না, কিন্তু আমার এই যে আমার পেজটা, আমার প্রতিষ্ঠানটা একটা হাইলাইট হবে, এটা একটা ব্র্যান্ডিং হবে। তো আমরা চেষ্টা করব আমাদের গ্রাহকদেরকে অফার পোস্টের মাধ্যমে ধরে রাখার। তারপর আরেকটা বিষয় যে সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে আমরা সোশ্যাল মিডিয়া বলতে বুঝছি শুধুমাত্র ফেসবুক। ভাইয়া বাপু, এটা ফেসবুক না, আমরা ফেসবুক ছাড়া অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা ফেসবুকের সাথে সাথে আমরা একসাথে লিঙ্কডইনে পোস্ট করতে পারি, আমরা হচ্ছে কি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমরা লক্ষ্য রাখবেন যে স্টোরি শেয়ার করা যাচ্ছে। এখন আপনি হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে আপনার পণ্যের একটা স্টোরি শেয়ার করলেন এবং সেখানে লিখে দিলেন যে এই পণ্যটি নিতে যোগাযোগ করুন। দেখা গেছে আপনার অনেক ফ্রেন্ড আছে যারা হোয়াটসঅ্যাপে আপনার সাথে যুক্ত আছে কিন্তু ফেসবুকে নেই, তাদের সামনে চলে আসে, তারা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নক দিয়ে দিবে যে ভাইয়া বা আপু
আপনি এই পণ্য নিয়ে কাজ করছেন, আমি তো জানি না, এর আগে ওই পণ্য আমি অন্য কোথাও থেকে ক্রয় করছি। তো আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ফেসবুকে সময় দিতে পারেন, ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকেন। আপনি কি করলেন যে ইউটিউবে আপনি যে কোনো একটা আপনি কন্টেন্ট দিয়েছেন, সেখানে কি করলেন আপনার ফেসবুক চ্যানেলের হচ্ছে কি আপনি ফেসবুক পেজের লিঙ্কটা সেখানে ধরায় দিলেন কমেন্টে। তো কি হলো যে ওইখান থেকে আপনার পেজে হচ্ছে নতুন ফলোয়ার পেয়ে গেলেন, ওইখান থেকে আপনার হচ্ছে কি আপনার কাস্টমার জেনারেট করতে পারতেছেন। তো আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব কেন? পোস্ট এখানে হচ্ছে আমার মিডিয়ায় অনেক মানুষ আছে, তাদেরকে আকর্ষণ, তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত পোস্ট করব, এবং সেটা এইভাবে যে এটাতে মূলত আমরা বিভিন্ন ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি করি এবং আমাদের টার্গেট অডিয়েন্সের জন্য যোগাযোগ স্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট করি। তো অবশ্যই একটা বিষয় নোট করে রাখবো যে সোশ্যাল মিডিয়া পোস্টটা আমরা যেন নিয়মিত করি, যে আজকে একটা পোস্ট করলাম, কালকেও আমি পোস্ট করলাম না, 2 দিন পর পোস্ট করলাম, এইভাবে না, আমি কন্টিনিউয়াস যেন পোস্ট করতে থাকি। এবং এই কন্টেন্ট আমার ফুয়েল, সেটা হতে পারে আমি একটা ভিডিও দিব, হতে পারে লেখা দিব, হতে পারে আমি রিলস ভিডিও দেব। তো আশা রাখছি যে আমরা কন্টেন্ট গুলো কিভাবে লিখবো, আমরা 4টা বিষয় জানলাম, যে ব্লগ পোস্টের মাধ্যমে কিভাবে কন্টেন্ট লিখবো, তারপর পণ্যের বর্ণনা দিব, আমরা অফার পোস্ট করবো, যে অফার পোস্ট, এই যে একটা ছবি দিয়েছে দেখতে পাচ্ছেন, সেলসের 30% অফ, অর্থাৎ আমরা এই ধরনের সুন্দর আকর্ষণীয় ছবি দিয়ে যদি আমার সামনে চলে আসে, আমি কন্টেন্ট করবো না। আমরা বাঙালি, আমরা কিন্তু ফ্রি খুব পছন্দ করি। দেখছি 30% অফ, পণ্য বিবেচনা করবো না, সরাসরি আমি যাবো ভাইয়ার দাম কত, আপু দাম কত। অর্থাৎ মাঝে মধ্যে এই টেকনিকটা আপনি প্রয়োগ করবেন, যখন আপনার দেখবেন যে আপনার পেজে কাস্টমার আসতেছে না, আপনার পেজে রিচ কমে গেছে, আপনার পেজে পোস্ট দিলে দেখা গেছে আগে 10টা লাইক করতো, 15টা লাইক করতো, এখন করে না, আপনি হঠাৎ করে একটা এরকম সেল পোস্ট দিয়ে দেন, একটা যে কোনো পণ্যের উপর আপনি 10% ছাড় দিয়ে দেন, দেখবেন যে আপনার পেজটা গ্রো হয়ে যাবে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা বিভিন্ন কন্টেন্ট লেখা আরো কিছু বাকি আছে, যেমন আমরা কি ইনফোগ্রাফিক কন্টেন্ট দিতে পারি। ইনফোগ্রাফিক কন্টেন্টটা কি, যেখানে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আকর্ষণীয় এবং বিভিন্ন তথ্য তুলে ধরতে পারি। সেখানে আমি একটা ছোট ইনফোগ্রাফিক উদাহরণস্বরূপ লিখেছি যে মোস্ট এঙ্গেজিং টাইপস অফ হিট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোস্টগুলো করছি, অর্থাৎ ফেসবুকে যে পোস্টগুলো করছি, তার মধ্যে কোন ধরনের পোস্টগুলো বেশি মানুষ দেখে। 66% মানুষ সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি ভিডিও পোস্ট করতে হবে। এটা কিন্তু একটা ইনফরমেশন, অর্থাৎ এই ধরনের পোস্ট যদি আমি এই ছবিটা যদি আমার প্রোফাইলে ফেসবুকে গিয়ে পোস্ট করি, আমার পেজে গিয়ে পোস্ট করি, আমার সাধারণ পোস্টের থেকে 10 জন হলো মানুষ বেশি লাইক করবে, বেশি কমেন্ট করবে, এবং এটাতে তারা এই ছবিটা ডাউনলোড করে ফেলবে। তো আপনাকে এই ধরনের ইংরেজিং, মাঝে মধ্যে তথ্যপূর্ণ, সঠিক তথ্যপূর্ণ কি পোস্ট শেয়ার করতে হবে। দেখা গেছে আপনি জুতো নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনি জুতো সেল করেন, আপনি দেখতে পারেন যে আপনার রানিং জুতো কতক্ষণ স্থায়ী হবে, অর্থাৎ আপনি অনেক সময় যে রানার যারা হচ্ছে দৌড় ঝাঁপ করে, তাদের জন্য আপনি জুতো দিলেন, তো আপনি তথ্য শেয়ার করলেন গুগল থেকে যে আপনার রানার জুতো কত সময় স্থায়ী হয়, কিভাবে পড়লে ভালো হবে, এই ধরনের একটা তথ্যবহুল আপনি ছবি তৈরি করলেন। যেমন আমি এখানে দেখাচ্ছি যে শর্ট ভিডিও আমরা যখন দেখি ফেসবুকে, 66% মানুষ শর্ট ভিডিও পছন্দ করে। তারপর ইমেজ, 61% মানুষ আমাদের কি করে, আমরা যে ছবিগুলো পোস্ট করি, তারা শুধু ছবি পোস্ট করবো, এই ধরনের কন্টেন্ট গুলো পছন্দ করে। এবং লাইভ ভিডিও, আপনি হচ্ছে 37% মানুষ বা আমাদের অডিয়েন্স আছে যারা লাইভ ভিডিও পছন্দ করে, যে আপনি আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে সপ্তাহে একদিন বা হচ্ছে মাসে 15 দিন একদিন কি করবেন, লাইভ করবেন। আমরা অনেক সময় আমার বিশেষ করে আপুদের জন্য এটা সমস্যা হয়। তো আপনি যদি সম্ভব হয়, আপনার পরিচিত গণ্ডির মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে অনেকে থাকতে পারে যারা গুছিয়ে কথা বলতে পারে, সেটা হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার সন্তান, বা যে কেউ, তাদেরকে দিয়ে আপনি আপনার পেজে একটা লাইভ করান, বা আপনার প্রতিষ্ঠানের হয় আপনার ইউটিউব চ্যানেল লাইভ করান। এতে করে আপনার অডিয়েন্স বৃদ্ধি পাবে, আপনার পেজটার প্রতি, আপনার প্রতিষ্ঠানটার প্রতি একটা গ্রহণযোগ্যতা চলে আসবে। তো চলে আসি আবারও, যে হচ্ছে ইনফোগ্রাফিক, আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এই ধরনের আকর্ষণীয় করে আমরা ইনফোগ্রাফিক পোস্টগুলো করবো, খুব সংক্ষিপ্ত, বেশি না, 4-5টা ইনফরমেশন শেয়ার করে আকর্ষণীয় আমরা একটা এই ধরনের কন্টেন্ট দিব, যেখানে সাইডে আমরা আমাদের পেজের যে লোগোটা আছে সেটা রাখতে পারি, অথবা আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে আমাদের যোগাযোগ করার জন্য, কল টু অ্যাকশন, জিমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অ্যাড করে আমরা একটা ইনফরমেশন শেয়ার করতে পারি। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি কোথায় থেকে ওই তথ্যটা সংগ্রহ করছি, নিচে লিখবো তথ্য সূত্র। যদি আমি যুগান্তর পত্রিকা থেকে তথ্য সূত্র নেই, তাহলে যুগান্তর পত্রিকার নাম লিখবো। যদি আমি কি রাইটার্স, অর্থাৎ আমেরিকান নিউজ একটা চ্যানেল আছে, ওইখান থেকে নেই, তাহলে ওই রাইটার্স লিখবো। আমরা যেই সোর্স থেকে আমার তথ্যগুলো সংগ্রহ করছি, নিচে সেই সোর্সটা লিখে দেবো সুন্দর করে। তাহলে অনেক সময় আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি ভুল দিচ্ছেন প্রমাণ সহ, আপনি তখন দেখাই দিবেন যে আমি ওই পেজ থেকে, ওই চ্যানেল থেকে এই তথ্যগুলো সংগ্রহ করছি, হয়তো তারা ভুল করেছে। তাহলে আপনি কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন না, এটা নোট করবেন আবারও। আপনি যে তথ্য নিয়ে ইনফোগ্রাফিক পোস্ট করবেন, সেইখানে নিচে সুন্দরভাবে লিখে দিবেন এই তথ্য সূত্র, অর্থাৎ এই চ্যানেল থেকে, এই পত্রিকা থেকে বা এই নিউজ চ্যানেল থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি। অবশ্যই সেভাবে আপনি ইনফোগ্রাফিক পোস্ট করবেন।
তারপর আসি যে আমি ভিডিও কন্টেন্ট লিখবো কিভাবে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট আপনারা প্রশ্ন করতে যাবে ভিডিও কন্টেন্ট লিখে কিভাবে, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও পোস্ট করছেন তখন অবশ্যই কিন্তু সেটার জন্য আপনি একটা স্ক্রিপ্ট লিখছেন, বা হচ্ছে আপনি একটা পণ্য কিভাবে তৈরি করছেন আপনি কিন্তু আগে প্রস্তুতি নিয়েছেন, বা আপনি লিখলেন যে আমি শুরুতেই কি করব, আপনি হচ্ছে ধরলাম হচ্ছে আপনি কি করবেন ফ্রাইড রাইস রান্না করবেন, এটা ভিডিওটা পাবলিশ করবেন, আপনি কিন্তু খাতায় নোট করছেন যে ফ্রাইড রাইস রান্না করে আগে আমি পেঁয়াজ কতটুকু দিব, আমি কতটুকু তেল দিব, কতটুকু চিনি দিব, কতটুকু কি ব্যবহার করবো, তাহলে কি আপনি আগে স্ক্রিপ্ট লিখতেছেন। অর্থাৎ ভিডিও কন্টেন্ট অর্থাৎ ভিডিও পাবলিশ করার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও স্ক্রিপ্ট লেখা জানতে হবে, অর্থাৎ আমার কাস্টমার কি ধরনের ভিডিও পাবলিশ করলে এটা গ্রহণযোগ্যতা হবে সেই ধরনের স্ক্রিপ্ট আপনাকে আগে থেকে লিখতে হবে। অর্থাৎ এটা একটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ ভিডিও কন্টেন্ট শুধুমাত্র ভিডিও পাবলিশের মধ্যে সীমাবদ্ধ না, এটা আপনার লেখার মধ্যে আপনার ভিডিওটা আকর্ষণীয়তা সীমাবদ্ধ। তারপর আবার চলে আসি যে প্রশ্ন উত্তর, অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে প্রশ্ন উত্তর থাকতে হবে, অর্থাৎ আপনার কাস্টমারকে অনেক সময় প্রশ্ন করতে পারেন, অথবা আপনার কাস্টমারকে সুযোগ দিবেন বা আপনার অডিয়েন্সকে সুযোগ দিবেন আপনাকে যেন প্রশ্ন করে। যেমন আমি এখানে উদাহরণ বলেছি যে আমাদের পণ্য এবং পরিষেবা সম্পর্কে আপনার যে কোনো উত্তর দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, অর্থাৎ আপনি যখন এই টাইটেল দিয়ে পোস্ট করবেন তখন কিন্তু আপনার নিজে কমেন্টে চলে আসবে যে আপনার এই পণ্যটা এমন খারাপ ছিল, এই পণ্যটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল, একজন এক ধরনের মতামত দিবে। যত বেশি কমেন্ট করবে তত বেশি আপনার পোস্টটা রিচ হবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। অথবা আপনি আপনার গ্রাহকদেরকে যখন প্রশ্ন করবেন যে প্রশ্ন করলেন যে আমার প্রতিষ্ঠানের কোন পণ্যটা নিয়ে এখন পর্যন্ত আপনি হ্যাপি হয়েছেন, বা আমার প্রতিষ্ঠানে কোন সামনে কোন ধরনের পণ্য আনলে আপনারা হচ্ছে খুশি হবেন, বা কোন ধরনের পণ্য আনা যায়, তো তখন কিন্তু তারা সুন্দর সুন্দর কমেন্ট করবে। তাদের মতামতকে আপনি যখন গুরুত্ব দিবেন তখন আবার আপনি এমন কাজ করলেন যে 10 জন কমেন্ট করেছে তাদের মধ্যে থেকে 4-5 জনের কমেন্ট আপনার পছন্দ হয়েছে, সেটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে আপনি দ্বিতীয় দিন পোস্ট করলেন যে আলহামদুলিল্লাহ আমি মতামত শেয়ারের মতো একটা প্রশ্ন সহ মানে আপনার পোস্টের স্ক্রিনশট দিলেন যে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা আপনার অনেক সুন্দর মতামত শেয়ার করেছেন, আপনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা তাদের মেনশন করে। তখন কি হবে, এই যে ব্যক্তিদের যাদেরকে আপনি প্রশংসা করে পোস্টটা করলেন প্রশ্ন উত্তরের মাধ্যমে, তারা কিন্তু আপনার প্রশংসা শুনতে সবাই পছন্দ করে, তারা কিন্তু আপনার পেজে আপনার সোশ্যাল মিডিয়া অটোমেটিক থাকবে এবং তারা তাদের পরিচিত মানুষদেরকে অটোমেটিক আপনার পেজটাতে আসতে আপনার প্রোফাইলে আসতে সহযোগিতা করবে, বা বলবে যে একটা ভাইয়া বা আপুর প্রতিনিয়ত কন্টেন্ট করি, অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় কন্টেন্ট দেন, আপনারা এটা দেখতে পারেন। তো আমি আশা করছি আপনি এই ধরনের প্রশ্নমূলক বিভিন্ন কন্টেন্ট দিবেন, হয়তো মাসে সবসময় দিতে না বললেও মাসে একটা করে যেন থাকে আমাদের এই ধরনের কন্টেন্ট। তারপর চলে আসি কেস স্টাডি, এটা নোট করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কেস স্টাডি পোস্ট করব, এটা আমরা অনেকে পরিচিত না। কেস স্টাডিটা কি, যে আমি আপনার কাছে একটা পণ্য ক্রয় করেছি, এই পণ্যটা আমি যখন ক্রয় করলাম, আমি যখন ব্যবহার করলাম আমার কাছে ভালো লেগেছে। আমরা অনেক সময় কিন্তু আমাদের কাছে যারা পণ্য ক্রয় করে তাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়া বা আপু আপনি যে আমার কাছে পণ্যটা ক্রয় করেছেন, বা আপনি যে আমার কাছে কন্টেন্ট রাইটিং সেবা নিয়েছেন বা গ্রাফিক ডিজাইন সেবাটা নিয়েছেন, আপনি যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এটা কেমন লেগেছে, আপনার অনুভূতি কি, তখন কিন্তু তারা সুন্দরভাবে আপনাকে মেসেঞ্জারে লিখে দেয় যে এই অনুভূতি। আপনি সেই স্ক্রিনশটটা নিয়ে সুন্দর করে একটা ছবি তৈরি করেন কাস্টমার রিভিউ, কাস্টমার রিভিউ লিখে আপনি নিচে সুন্দরভাবে লিখেন যে আলহামদুলিল্লাহ এই মাসের এত তারিখ বুধবার রবিবার শনিবার আমি একটা পোস্ট করেছিলাম, এইখান থেকে ভাইয়া বা আপু আমার কাছে পণ্যটা ক্রয় করেছিল এবং আপু সুন্দর আপুর মতামত দিয়েছে, আপুর কাছে পণ্যটা ভালো লেগেছে। অর্থাৎ আপনি ওইখানে ওই আপু বা ভাইয়াকে যে আপনার কাছে পণ্যটা ক্রয় করেছে সেই ব্যক্তিটাকে মেনশন করে দেন, তারা কিন্তু আপনার প্রতি খুশি হবে। অথবা আপনি এভাবে লিখতে পারেন যে আপনার কাছে একজন পণ্য ক্রয় করেছে, পণ্য ক্রয় করে তার সেল বৃদ্ধি পেয়েছে, বা দেখা যাচ্ছে আপনি একজন কি পাইকারি বিক্রেতা, যেমন আমাদের ইএমইপি প্ল্যাটফর্ম আমাদের অফিসের পক্ষ থেকে কিন্তু আমরা একটা সুযোগ দিচ্ছি, যারা রিসেলার হিসেবে কাজ করতে চান, যারা একজন উদ্যোক্তা হিসেবে নতুন শুরু করতে চান, তাদেরকে আমরা সুযোগ দিই যে আমাদের ইএমইপি প্ল্যাটফর্মের অফিসের পণ্য আপনি রিসেলার হিসেবে কাজ করবেন, সেল করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকে এখান থেকে পণ্য ক্রয় বিক্রয় করছে, সেল করছে, এবং তারা যখন এই ধরনের রিভিউ গুলো দেয় যে হচ্ছে কি আমি ইএমইপি প্ল্যাটফর্ম থেকে একটা পণ্য ক্রয় করেছি এবং এটা সেল করেছি, পণ্য ক্রয় করে সেটা আবার সেল করছি, এরকম ভাবে কি আমরা তখন কিন্তু উৎসাহিত হই যে আমরা ইএমইপি প্ল্যাটফর্ম অফিসে আরো ভালো মানের পণ্য উৎপাদন করা আমাদের জন্য জরুরি, বা এই ধরনের পণ্য নিয়ে কাজ করা জরুরি। ঠিক তেমনই ভাবে আপনার কাস্টমারদেরকে আপনারা কেস স্টাডি করবেন, তারা প্রতিনিয়ত আপনার কাছে ফিরে আসবে, তাদেরকে আপনি যখন মূল্যায়ন করবেন। তো আশা রাখছি মাঝে মধ্যে আপনারা এই ধরনের কেস স্টাডি মূলক কন্টেন্ট করবেন, এতে করে আপনার প্রতি আপনার কাস্টমাররা ট্রাস্টেড হবে। তো ফিরে আসি আর আমাদের সর্বশেষ যে বিষয় কন্টেন্ট লেখার ধরন প্রতিযোগিতা, অর্থাৎ আপনি আপনার পেজের মধ্যে আপনার প্রতিষ্ঠানের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করুন। প্রতিযোগিতা কেমন হতে পারে, যেমন কিছুদিন আগে দেখবেন টি20 বিশ্বকাপ ক্রিকেট খেলা, আমরা অনেক প্রতিষ্ঠান অনেক ব্র্যান্ড প্রতিষ্ঠান বিশেষ করে প্রাণ আছে, তারপর হচ্ছে এই ধরনের বড় বড় যে প্রতিষ্ঠান তারা কিন্তু বিভিন্ন কুইজ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
বা যেমন হচ্ছে রবি, তারপর হচ্ছে খেলার যে বিভিন্ন চ্যানেলগুলো খেলাধুলা আছে বা এই ধরনের, তারা কি করেছে যে কুইজ ক্যাম্পেইন আয়োজন করেছে যে যারা জিতবে প্রেডিক্ট করে জিতে নিন আকর্ষণীয় মোবাইল, টিভি বা এই ধরনের কিছু। তো আপনি আপনার সাধ্যের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করুন আপনার প্রতিষ্ঠানের ব্যানারে, এতে করে আপনি ব্র্যান্ডিং হবেন। দেখেন আপনার সাধ্য 10 টাকা দেওয়া, তাহলে আপনি 10 টাকা দিয়ে পুরস্কার দেন, পুরস্কারটা মানুষ দেখতে আসবে না, কিন্তু আপনি যে একটা প্রতিযোগিতা আয়োজন করছেন, কেমন প্রতিযোগিতা আয়োজন করতে পারে, যে ধরেন যে আপনি জেলা ময়মনসিংহে বাসা, আপনি চিন্তা করলেন ময়মনসিংহের একটা কন্টেন্ট, যে ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তি 3 জনকার নাম দিলেন, এদের মধ্যে সঠিক কে, ওটা নির্ধারণ করুন। এটা রুলস দিলেন যে হচ্ছে সঠিক উত্তরদাতাকে অবশ্যই তার পরিচিত 5 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে পোস্ট করতে হবে, আমাদের এই পোস্টটি শেয়ার করতে হবে, এবং হচ্ছে এই কমেন্ট করার সর্বোচ্চ সময় 12 ঘন্টা বা 14 ঘন্টা। তো এইভাবে দেখলেন যে একই উত্তর 20 জন দিয়েছে, আপনি লাইভ করলেন আপনার পেজ থেকে, আপনার প্রতিষ্ঠানে লাইভ করলেন, যে সেখানে আপনি 2 জনকে পুরস্কার দেবেন, যে কোনো পুরস্কার লাইভ করলেন, এতে করে আপনার এঙ্গেজমেন্ট হলো, যে আপনি বললেন লাইভের মাধ্যমে আমি এই পুরস্কার ঘোষণা করবো এবং দেখাবো কে বিজয়ী হয়েছে। তো লাইভ কালীন অবস্থায় 2-3 জন আপনার সহযোগী নিয়ে আপনি কি করলেন, তাদের নামগুলো খাতায় নোট করছেন, যারা সঠিক উত্তর দিয়েছে, একটা লটারি করলেন সিস্টেম, সেখানে লটারিতে যার যার নাম উঠবে ওখান থেকে 2 জন আপনি সিলেক্ট করলেন বা 3 জন আপনি যাদেরকে পুরস্কার দিবেন। এতে করে কি এই লাইভের মাধ্যমে আপনার পেজে বা আপনার প্রতিষ্ঠানে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হলো, আরো 10 জন দেখলো, তারা যে শেয়ার করছে তারা দেখলো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, এতে করে আপনার প্রতি একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, আপনার নতুনত্ব চলে আসবে, এবং আপনি এই ধরনের কন্টেন্ট যত বেশি দিবেন তত বেশি আপনার পেজের মধ্যে একটা ভালো পজিটিভ ইন্টেন্ট তৈরি হবে আপনার গ্রাহকদের। তো এটা অবশ্যই নোট করে রাখবেন আপনাদের জন্য। এইখানে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এক হচ্ছে কেস স্টাডি মূলক কন্টেন্ট করা, এটা আপনি মাসে একবার হলো করবেন প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করবো। এটা অনেক ভালো ফলাফল আছে, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ নিয়ে কাজ করি, সেই পেজগুলোতে তাদের আমি এই ধরনের কেস স্টাডি মূলক কন্টেন্ট নিয়ে পোস্ট করছি এবং প্রতিযোগিতা আয়োজন করছি। আর এই যে প্রতিযোগিতা, এই 2টা আপনারা করবেন মাসে অন্ততপক্ষে একবার হলো। আপনাকে খুব আপনার দামি পুরস্কার দিতে হবে না, আপনি আপনার সাধ্যের মধ্যে যতটুকু পারেন এমনও করতে পারেন যে এই কুইজটির সঠিক উত্তরদাতা 3 জনকে আমি কি করব, সম্পূর্ণ ফ্রি আমার এই পার্সেল যে খরচ সেটা আমি প্রদান করবো, অর্থাৎ পার্সেলের জন্য কোনো খরচ নেব না, ডেলিভারি চার্জ ফ্রি, এরকম করতে পারেন। তো আপনি জানেন যে আপনার পণ্যটা ডেলিভারি করতে হয়তো ওই পণ্যটা গোটা বাংলাদেশে 130 টাকা 150 টাকা হতে পারে, তো আপনার 10 জন 50 জন 20 জন আপনার যে গ্রাহক আসে, অর্থাৎ আমরা দেখবেন অনেক সময় আমরা ফলোয়ার নেওয়ার জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচ করি, বুস্ট করি যে আমার পেজে 5,000 ফলোয়ার লাগবে। তো আপনি ওখানে 1,000 টাকা খরচ করে আপনি 5,000 ফলোয়ার নিলেন, তারা কিন্তু আপনার খ্যাক হইতে পারে, কিন্তু এখানে আপনি 100 টাকা খরচ করে একটা তাকে ডেলিভারি চার্জ ফ্রি দিলেন, এখানে 100 জন কিন্তু ফ্রি হচ্ছে আপনার অর্গানিক ভিজিটর আপনার পেজে প্রবেশ করলো, অর্গানিক আপনার ফলোয়ার প্রবেশ করলো, এতে করে আপনার ক্ষতি হচ্ছে না, অনেক লাভ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা প্রতিনিয়ত ইফেক্টিভলি ভাবে এইভাবে আপনাদের পেজে কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, এবং আমি জানি এটা ফলাফল অনেক ভালো, এবং আমি আশা এবং বিশ্বাস রাখছি আমি আপনাদের পেজগুলো প্রতিষ্ঠানগুলো ফলো করবো প্রতিনিয়ত, এই ধরনের কন্টেন্ট আশা করছি। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো নোট করে রাখবেন। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি যে শক্তিশালী, আমি যখন কন্টেন্ট লিখছি আমার কন্টেন্টের হেডলাইন বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্টেন্টের হেডলাইন এবং বডি কপি লেখা, অর্থাৎ আমি যে কন্টেন্টটা লিখছি ওই যে শুরুতেই আমি এখানে এইটা একটা হেডলাইন বলেছে, শক্তিশালী হেডলাইন এবং বডি কপি লেখা, অর্থাৎ এই যে আপনারা আমার এই কন্টেন্টটা দেখছেন এটাই মূলত হেডলাইন এবং এটাই বডি কপি, অর্থাৎ এই হেডলাইনটা দেখে আমি আপনার কন্টেন্টটা পড়তে আসবো। তাহলে কি আপনাকে আকর্ষণীয় একটা হেডলাইন দিতে হবে, এবং সেটা অবশ্যই খুব বড় শব্দের মধ্যে না, সর্বোচ্চ 6 থেকে 10 শব্দের মধ্যে। নোট করে রাখুন, আমি কন্টেন্টের হেডলাইন দিব 6 থেকে 10 শব্দের মধ্যে, এটা সুন্দরভাবে নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। আমি যে হেডলাইন দিয়ে পোস্ট করব সেটা অবশ্যই 6 থেকে 10 শব্দের মধ্যে হতে হবে। আমার সেই হেডলাইনের বিষয়বস্তু স্পষ্ট থাকতে হবে, আমি যে কোনো কন্টেন্ট দেই সেটার হেডলাইনটা যেন আমার লক্ষ্যটা এখানে প্রকাশ পায়, যে আমি কি করি, রাজশাহীর আম নিয়ে কাজ করি, তাহলে এখানে আমি হেডলাইন এবার দিতে পারি যে রাজশাহীর বিখ্যাত আম, বা আমি দিতে পারি যে রাজশাহীর আকর্ষণীয় একটা যে কোনো পণ্য নিয়ে, বা আপনি ময়মনসিংহের কি একটা পণ্য আকর্ষণীয় পণ্য নিয়ে কাজ করেন, অবশ্যই সেখানে এমনভাবে হেডলাইন দিবেন যেন আমি ওই হেডলাইন থেকে চলে আসতে পারি আপনার কন্টেন্টটা পড়তে। তারপর কি ক্রিয়াশীল, অর্থাৎ পাঠককে কিছু করতে উৎসাহিত করুন, অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে আপনি লিখলেন নিচে যে এই পণ্যটি ক্রয় করতে বা এই অফারটি পেতে যোগাযোগ করুন ইনবক্সে, অথবা আপনি দিলেন যে হচ্ছে ফোন করুন সরাসরি বা আমার হোয়াটসঅ্যাপে চলে যান, তাহলে কি হবে আপনার কাস্টমাররা চলে যাবে। অর্থাৎ আপনার কন্টেন্ট কপির মধ্যে মাঝে মধ্যে আপনি হেডলাইনে লিখে দিবেন যে এই পণ্যটি পেতে আকর্ষণমূলক বা এই ধরনের কিছু আপনি কন্টেন্টের হেডলাইনে লিখে দিলেন। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি যে ঠান্ডা লাগা এই 5টি খাবার খান, অর্থাৎ এখানে কি খুব সহজে ঠান্ডা যদি আপনার লাগে তাহলে এই 5টি খাবার খান, অর্থাৎ আপনি যদি এই ধরনের একটা পোস্ট করেন যে 5টা খাবার খেলে আপনার ঠান্ডা লাগবে না,
তাহলে কি কন্টেন্টের হেডলাইন দেখে তো আমি চলে যাবো যে আমার তো এখন ঠান্ডা লাগছে, আমি খাবারগুলো খাবো না, দেখে তো ভাই পোস্ট করছে। অথবা হচ্ছে কি লিখলেন শুধু 3 মাসে ইংরেজি শিখুন। আমরা কিন্তু এই ধরনের অনেক হাজার হাজার লোভনীয় হেডলাইন দিয়ে আমরা কন্টেন্ট থেকে পোস্ট দেখতে যাই, ইউটিউব চ্যানেলে বিশেষ করে হয় যে লেখছে যে ফিন্যান্সিং শিখে ঘরে বসে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করুন। আপনি গিয়ে ওই কন্টেন্ট দেখে যা শিখতে গেছেন কিছু নেই, এরকম হয়। কিন্তু কি আমরা কেন গেছি এই যে শক্তিশালী হেডলাইন, শক্তিশালী বডি লিখছে। তো আপনি আপনার কন্টেন্টের মধ্যে এই ধরনের কিছু আকর্ষণীয়তা বা রসাত্মক হেডলাইন দিয়ে আপনি কন্টেন্টটা লিখবেন, দেখবেন যে আপনার কন্টেন্টের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। যেমন আমরা দেখি যে আপনার স্বপ্নের চাকরি পেতে গোপন 5টি টিপস দেখুন। তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট লেখেন, তো আপনি ধরেন যে আপনি ওই যে বললাম যে আপনি ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি লিখলেন যে আপনার খাবার সংরক্ষণের 5টি টিপস দিয়ে পোস্ট করলেন। এখন আপনি কিন্তু এখানে আপনার খাবার কাউকে নিতে বলতেছেন না। যখন আপনি এই টিপস গুলো নিয়ে পোস্ট করলেন, আমি কিন্তু রিফাত আমি দেখবো যে আচ্ছা এই আপু তো সুন্দর সুন্দর টিপস দিচ্ছে, আপু মানে খাবার নিয়ে কাজ করে, আপুকে জিজ্ঞাসা করি বা ভাইকে জিজ্ঞাসা করি যে আপু আপনি কি খাবার পণ্য নিয়ে কাজ করেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনি কিন্তু আমাকে বলেন যে রিফাত ভাই আমি খাবার নিয়ে কাজ করি, আপনি খাবার ক্রয় করেন। যখন কথোপকথনের মাঝে কিন্তু আপনি বলে দিবেন যে আমি তো এই খাবার নিয়ে কাজ করি, ও আচ্ছা আপু আপনি খাবার নিয়ে কাজ করেন, ভাইয়া কাজ করেন, তাহলে আমাকে 1 কেজি পাঠাতেন, কত প্রাইস। তাহলে কিন্তু আমার পণ্য সেল হচ্ছে, আমার এখানে আমার কাস্টমারটা আমার প্রতি, আমি তাদেরকে একটা বিভিন্ন বিষয়ে তথ্য দিলাম, তারা আমার পেজে থাকলো। তো আশা রাখছি যে আমরা যখন কোনো পোস্ট লিখবো এই ধরনের শক্তিশালী কন্টেন্ট লিখবো, তখন 6 থেকে 10 শব্দের মধ্যে সংক্ষিপ্ত আকারে নোট করে রাখেন। আবার বলছি 6 থেকে 10 শব্দ, এর বেশি শব্দ দিলে হিজিবিজি লাগবে। দেখেন আমি যদি হেডলাইনটা পুরো এই পুরো আমার পেজটা জুড়ে লিখতাম, তাহলে কিন্তু আমার হেডলাইনটার জন্য বাকি নিচে লেখাগুলো অতটা আকর্ষণ হইতো না, হেডলাইনটা শুধু দেখা যেত। কিন্তু আমি খুব সহজে লিখছি শক্তিশালী হেডলাইন এবং বডি কপি লেখা, অর্থাৎ আপনি এটা দেখেই পড়তে আসবেন। তো এই ধরনের আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন কন্টেন্টের হেডলাইন দেওয়ার জন্য। তো আমি পরবর্তীতে স্লাইডে চলে যাচ্ছি। আমি আবারও বলছি যে আমরা আজকে শিখছি কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট রাইটিং এর বিভিন্ন রুলস টিপস। তো আলহামদুলিল্লাহ আশা রাখছি আপনাদের পরবর্তীতে কন্টেন্ট লিখতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণের মধ্যে আমার স্লাইডটি শেষ করব আমাদের কন্টেন্ট নিয়ে। তো আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে যে হেডলাইন শিখলাম বডি কপি লেখা, অর্থাৎ আমার কন্টেন্টের বডি, অর্থাৎ আমি হেডলাইন লেখার পর আমি কিভাবে আমার কন্টেন্টের শুরুটা করব। এটা মনে রাখবেন যে একটু আগে শিখলাম আমি কন্টেন্টের উপরে যে টাইটেল দিব, এখন আমি কন্টেন্টের শুরুটা করব কিভাবে, এটা হচ্ছে আমরা দেখুন, এটা নোট করে রাখুন যে সহজ ভাষা লিখুন এবং সম্পর্কিত। অর্থাৎ আপনি হেডলাইনে দিলেন হচ্ছে রাশিয়ার আম খেতে যোগাযোগ করুন, আর নিচে গিয়ে আপনি ঠাকুরদার হচ্ছে বর্তমানে কি চলতেছে যে গোপালভোগ আম বা ঠাকুরদার আম্রপালি আম নিয়ে লিখে দিলেন, তাহলে কি আমি আপনার কাছে পণ্য ক্রয় করবো? অবশ্যই ক্রয় করবো না। আপনি হেডলাইনে লিখছেন একটা, আমার বডিতে শুরুতে লিখছেন যে ঠাকুরদার আম্রপালি আম পেতে যোগাযোগ করুন, অথচ উপরে লিখছেন রাজশাহীর বিখ্যাত আম। তো এমন করা যাবে না, বা আমরা অনেক সময় এরকম কিছু করে বসি। অর্থাৎ আপনি যেই হেডলাইন লিখবেন সেটার সাথে সামঞ্জস্য লিখে আপনার লেখাটা শুরু করবেন, এবং অবশ্যই তথ্যমূলক লেখা প্রদান করবেন। আপনি তথ্য দিয়ে দেখলেন কি ধরনের তথ্য, যে আপনার ওই যে বললাম যে আপনার কাস্টমারকে ধরে রাখার জন্য আপনি উদ্ধৃতি দিয়ে শুরু করতে পারেন। তারপর হচ্ছে আপনি লিখলেন যে বর্তমানে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 8 লক্ষ বা 5 লক্ষ, এটা কি সংখ্যা দিয়ে একটা তথ্য। এই ধরনের বিভিন্ন তথ্যমূলক হচ্ছে আপনি লেখা দিয়ে শুরু করতে পারেন বা স্লোগান দিয়ে শুরু করতে পারেন। তো উদাহরণস্বরূপ যেমন দেখছি যে আমি একটু আগে বলছি যে ঠান্ডা লাগার বিষয়টা, তো আমি যেমন আমি উদাহরণ দিচ্ছি যে ঠান্ডা লাগা আপনার দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করতে পারে। এই 5টি খাবার আপনার শরীরের জন্য খুব প্রয়োজনীয়, পুষ্টিকর এবং দ্রুত সুস্থতা পেতে সাহায্য করবে। এখন আমি কন্টেন্টে লিখছি যে ঠান্ডা লাগলে এই 5টি টিপস আপনার জন্য, আর শুরুতে যদি এইভাবে লিখি সুন্দর করে যে ঠান্ডা লাগলে এই খাবারগুলো খান, আপনার শরীরকে সুস্থ রাখবে, তাহলে কিন্তু আমার বডি আমার উপরের লেখার সাথে আমার মিডিলের লেখা একবারে সম্পূর্ণ ঠিক আছে। বা যে লিখছেন 3 মাসে ইংরেজি শিখতে চান, এই প্রমাণিত পদ্ধতিগুলো দেখুন এবং আপনার সফলতা অর্জন করুন, তাহলে কি আপনার বডি কপির সাথে আপনার কন্টেন্ট লেখা মিলে যাচ্ছে। তো আমি বিশ্বাস রাখি আপনারা অনেক সুন্দরভাবে সুন্দর সুন্দর কপি দিয়ে এভাবে সামঞ্জস্য করে আপনাদের কন্টেন্ট গুলো লিখবেন, এবং আমরা এখন পর্যন্ত যতটুকু ক্লাস করছি আমরা বুঝতে পারছি যে আমার বডি কপি কি হওয়া উচিত, আমার কন্টেন্ট কি হওয়া উচিত। তো আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি হচ্ছে যে কন্টেন্টের হুক। এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি কন্টেন্ট রাইটিং এর আর স্লাইড খুব সামান্য আছে, তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট রাইটিং এর হুক বিষয়টা কি। কন্টেন্ট রাইটিং এর হুক বিষয়টা এমন যে হুক বলতে কি যে আমাদের ধরে রাখা, আমি আমার কাস্টমারকে ধরে রাখবো, বা আমি কেন এই যে আপনাদের সাথে আমি কথা বলছি আপনাদেরকে আমি ধরে রাখছি কিভাবে, যে আমাদের পরবর্তী আকর্ষণ, অর্থাৎ পরবর্তীতে আমরা ভিডিও এডিটিং শিখবো বা অন্য কিছু শিখবো, আপনারা কিন্তু আছেন। তো বিষয়টা এমন যে আমার কেন সময় ব্যয় করে আপনার ফেসবুক প্রোফাইলে আমি পড়ে থাকবো,
কেন আমি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা করব, আমি কেন আপনার লিঙ্কডইন ইনস্টাগ্রামে আমি ভিজিট করব আমার এমবি খরচ করে, আমার টাকা খরচ করে, এই যে মূল বিষয়টা, এটাকে বলা হয় কন্টেন্টের হুক। তো আমাকে কি করতে হবে, অবশ্যই আমার কন্টেন্টের হুক খুবই আকর্ষণীয় করতে হবে, খুবই আকর্ষণীয়। নোট করে রাখবেন, আমার কন্টেন্টের হুকটা যত আকর্ষণীয় হবে তত বেশি সময় ধরে অডিয়েন্স আমার কন্টেন্টে থাকবে। আমি একটা প্রমাণ বলি, আমি 2 দিন আগে লাইভ করেছিলাম, আমার পোস্ট করেছি 2 দিন আগে, অথচ এখন পর্যন্ত আমার লাইভটাতে কেউ আসে কমেন্ট করছে, কেউ করছে শেয়ার করছে। সেখানে আমি কি দিয়েছিলাম, আমার কন্টেন্টের হুক অর্থাৎ আমার টাইটেল, আমার মনের কথা বলো কি আপনার মনের কথা, আপনারা যা দেখতে পারেন যে আমার মনের কথা বলো কি আপনার মনের কথা, আপনি যা প্রশ্ন করতে পারেন, নিজের কাছে প্রশ্ন চলবে, রিফাত ভাই কি এমন বলছে আমার মনের কথা, আপনি সুন্দর করে আমি এই কন্টেন্টটা বারবার দেখতে চাইবেন। তো তেমন ভাবে আপনি আপনার কন্টেন্টের হুক রাখবেন। যেমন আমি এই উদাহরণ দিচ্ছি যে আপনি কি জানেন কেন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না? আপনি যদি এই ধরনের বিষয় দেন, আপনি দেখবেন যে সবার সাথে মিলে যাবে। 80% মানুষ আমরা কি করি, আলসেমি করি, সকালে ঘুম থেকে উঠতে চাই না। তাহলে কি আমি যখন এই ধরনের টাইটেল দিয়ে একটা কন্টেন্ট দেখবো, তখন কিন্তু আমি ওই কন্টেন্টটা পড়তে যাবো। এখন ভিতরে কি আছে আমি দেখতে যাবো না, আমি টাইটেল দেখছি যে কেন আমি ঘুম থেকে সকালে উঠতে পারি না, আমার দেখা উচিত। বা আমি দিলাম যে গবেষণায় দেখা গেছে প্রতি 10 জনের মধ্যে 1 জনের ঘুমের সমস্যা নিয়ে ভুগছেন। তো আপনি চিন্তা করলেন ওইটা তো আমিও হতে পারি, এটা তো আমারও হয়, অনেকের সাথে মিলে গেছে। বা আপনি দিলেন হচ্ছে, আপনি কি জানেন আমাদের মস্তিষ্কে আমরা মাত্র 10% ব্যবহার করি। এই যে এই ধরনের সুন্দর সুন্দর টাইটেল নিয়ে যদি আপনি পোস্টগুলো করেন, শুরু করেন, তাহলে কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট গুলোতে পড়ে থাকি। আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে কন্টেন্ট গুলো দেখি, আমি যে ইউটিউব চ্যানেলে গানগুলো শুনি, অবশ্যই সেগুলোর মধ্যে এমন কিছু আকর্ষণীয় জিনিস আছে যেটার জন্য আমি এমবি খরচ করে, নিজের টাকা খরচ করে, আমার সময় ব্যয় করে এই কন্টেন্ট গুলো দেখছি। যখন এই প্রশ্নের অ্যান্সারটা পাবেন, তখন আপনার কন্টেন্ট গুলো ওই ধরনের হবে যে আমার এই ধরনের কন্টেন্ট দেওয়া উচিত যেটা মানুষ এমবি খরচ করে, টাকা খরচ করে, সময় ব্যয় করে দেখবে। তো আশা এবং বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন কন্টেন্টের হুক কি, যে আমার কন্টেন্টের শুরুতে আকর্ষণীয় চুম্বকীয় একটি কথা, সেটাই হচ্ছে কন্টেন্টের হুক। তো আমি বিশ্বাস করি আপনারা এই ধরনের কন্টেন্টের হুক অর্থাৎ এই ধরনের আকর্ষণীয় কথা দিয়ে আপনার কন্টেন্টটি শুরু করবেন, আপনারা এতে করে সফলতা লাভ করবেন। তো কন্টেন্টের হুক লেখার সামান্য কিছু আমি টেকনিক দিয়েছি, এই বিষয়ে আমি চলে আসছি পরবর্তী স্লাইডে। টেকনিকগুলো আপনারা নোট করে রাখবেন, বা যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি বলি, প্রথম টেকনিক, প্রশ্ন দিয়ে শুরু করুন। প্রশ্ন সবসময় চেষ্টা করবেন, কন্টেন্ট যে কোনো কন্টেন্ট আপনার কাস্টমারকে কিছু বলার সুযোগ দিবেন। প্রশ্নটা এমন হতে পারে, দেখেন আপনি কি জানেন কেন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে চান, আমি এইটা প্রশ্ন রাখছি। কারণ আমিও তো এমন করি, তাহলে আমাকে অবশ্যই জানার দরকার। আবার চমকপ্রদ তথ্য দিন, আমি তথ্য দিয়ে শুরু করতে পারি যে মানুষের মস্তিষ্কে প্রায় দিনে 50,000 চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। দেখেন আপনি যখন একটা কন্টেন্টের শুরুতে লিখবেন যে আমি মানুষ, আমার মস্তিষ্কে 50,000 চিন্তা ভাবনা ঘোরাফেরা করে, অবশ্যই আমার জানা উচিত কি কি চিন্তা ভাবনা ঘোরাফেরা করে, কেন ঘোরাফেরা করে। এই বিষয়গুলো আপনি জানতে এই কন্টেন্টটা যদি 5 মিনিট সময় বের করতে, আপনি 5 মিনিট সময় ব্যয় করে পড়বেন। তাহলে কি আপনার কন্টেন্ট গুলো এই ধরনের চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করুন। যে আপনি ওই যে বললাম যে আপনি শিশু পোশাক নিয়ে কাজ করে, আপনি লিখলেন যে পশমি কাপড়ের শিশু পোশাক, এই পোশাকগুলো কেন আপনার শিশুর জন্য ভালো। তাহলে কি আমি তো আমার শিশুকে পশমি কাপড়ের পোশাক দিচ্ছি, তাহলে আমাকে তো পরার দরকার। বা হচ্ছে আপুদের বিভিন্ন পোশাকের, যেমন হচ্ছে কি আমি বলি বিভিন্ন প্রিন্টের কাপড় আছে, যে এই প্রিন্টের কাপড়ের রং উঠে না কেন, বা এই ধরনের কিছু আপনি কন্টেন্ট চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করতে পারেন। তারপর আপনি উক্তি ব্যবহার করুন, যত বেশি উক্তি মাঝে মধ্যে ব্যবহার করবেন। যেমন কি আমি ব্যবহার একটা উদাহরণ দিয়েছি, স্টিভ জবস বলেছিলেন সৃজনশীলতা শুধু জিনিয়াসদের কাজ নয়। দেখেন আমরা অনেক সময় মনে করি যে জিনিয়াস তারাই সৃজনশীল কিছু তৈরি করতে পারে, আমি সাধারণ মানুষ, আমি কেন পারবো না। এটা স্টিভ জবস অনেক আগে বলেছিলেন, সৃজনশীলতা শুধু জিনিয়াসদের কাজ নয়, অর্থাৎ আপনার আমার মতো সাধারণ মানুষও সৃজনশীল কিছু সৃষ্টি করতে পারে। তো আপনি এই ধরনের উক্তি দিয়ে শুরু করতে পারেন। তারপর আপনি কি করবেন, গল্প দিয়ে শুরু করুন। যেমন আমি এভাবে শুরু করতে পারি যে আমি লিখছি যে রিনা একটি গ্রামে বাস করতো, একদিন সে এমন একটি ঘটনা দেখলো যেটা তার জীবন বদলে দেয়। তখন আমি যদি এইরকম একটা কন্টেন্ট দিয়ে শুরু করি যে আমি ফেসবুক কন্টেন্ট তৈরি করি, আমি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করার আগে আমি এমন এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিলাম, সে এখন ফেসবুক কন্টেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনি অবশ্যই আমার ওই পোস্টটা দেখতে যাবেন, কারণ দুইটা এখানে বিষয়। একজন ছিল যে আমার মতো কন্টেন্ট লিখছে, দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে, টাকাটা এখানে টার্গেট, মূল ফোকাস। তো আপনি যদি আপনার গল্প অথবা আপনার পোস্ট এইভাবে শুরু করেন যে এক ভাইয়ার সাথে পরিচয়, সে একসময় এই পণ্যটা নিয়েছিল, সেটাতে ধোকা খেয়েছে, তাহলে আপনি আমার পণ্য কেন নেবেন, এই পণ্যটাতে আমি কি এমন দিচ্ছি। তো আপনি এইভাবে গল্প দিয়ে শুরু করুন। তারপর আপনি কি করবেন, বিস্ময়কর বিবৃতি দিন। যেমন হচ্ছে আপনি এমন দিতে পারেন যে আপনার হাতে থাকা, ধরেন আপনি স্মার্টফোন নিয়ে কাজ করেন, যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আপনার থেকে বেশি স্মার্ট। দেখেন আপনি এখানে এমন একটা কথা বলেছেন যে আমার হাতে থাকা যে ফোনটা আছে সেটা আমার নিজের থেকে স্মার্ট, আপনি নিজেকে প্রশ্ন করতেছেন।
তখন এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আপনি পড়তে যাবেন, আমি পড়তে যাবো সময় বের করে, এতে করে কিন্তু আমি বের হতে চাইবো না। আসলে এখানে কি এমন বলছে যে আমার থেকে ফোনটা স্মার্ট? তো আপনি এই ধরনের বিবৃতিমূলক বিভিন্ন কন্টেন্ট দিতে পারেন। তারপর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি, আমাদের কন্টেন্ট গুলো যারা দেখছে সবাই কোনো সমস্যা আছে, তারা সমস্যার সমাধানের জন্য আমার কন্টেন্টটা দেখছে সময় ব্যয় করে। দেখেন, আপনি আমার এই যে কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে, আমি বিশ্বাস করি আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আপনাদের সমস্যার সমাধানের জন্য কি সমস্যা, আমরা অনেকে হয়তো কন্টেন্ট লিখতে পারি, কিছু টেকনিক আমি জানি, কিছু টেকনিক জানি না, অথবা অনেকে এমন আছে যে আমি কখনো কন্টেন্ট লিখছি, কেউ একটা লিখছে ওটা কপি করে নিজের মতো করে লিখে দিছি, আমি জানি না কন্টেন্ট আসলে এভাবে শুরু করা দরকার। এটা আমাদের সমস্যা। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা কিছু শিখতে আসছি, আমি নিজেও শিখতেছি আপনাদের কাছে। এই যে আপনাদের ধৈর্য, আপনারা আমার কথা শুনতেছেন, এটা আমার একটা বড় শিক্ষা, বড় প্রাপ্তি। তো আপনারা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিন আপনাদের কন্টেন্টের হুকের মধ্যে। যে আমি কি বলেছি, যে আপনি কি বারবার ডায়েট শুরু করে ব্যর্থ হচ্ছেন? আপনি যখন এই ধরনের সমস্যার সমাধান, যেখানে রয়েছে সফল সমস্যার সমাধান, তাহলে কি আপনি আমার কাস্টমারের একটা সমস্যার সমাধান দিচ্ছেন। যখন আপনি চিয়াশিড নিয়ে কাজ করেন, তো আপনি বললেন যে আপনি কি ডায়েট নিয়ে বারবার সমস্যা ব্যর্থ হচ্ছেন, তাহলে আপনি আমার এই চিয়াশিড খান, এটা আপনার উপকার করবে। তো আপনি এই ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। বা আপনি লিখলেন যে আপনি কি একজন ভালো গ্রাফিক ডিজাইনার খুঁজছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, যারা সুন্দর সুন্দর আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে পারে, ডিজাইন করে দিতে পারে, তাহলে সমাধান আমাদের এজেন্সিতে বা আমার প্রতিষ্ঠানে। তো এইভাবে আপনি সুন্দর সুন্দর সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। আমরা সবাই সমস্যার সমাধান করতে আসি। 7 নাম্বার, পরিসংখ্যান দিন। আপনি যত বেশি পারবেন পরিসংখ্যান দিবেন, বা আমরা পরিসংখ্যান পছন্দ করি। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি, গবেষণায় দেখা গেছে প্রতি 3 জনের একজন মানুষ ঘুমের সমস্যা নিয়ে ভুগছেন। এটা কিন্তু আমার কথা না, এটা গবেষণায় দেখা গেছে। যখন আমি আমার কথা না, কিন্তু একজন বলেছে এটা লিখবো, তখন আমি কিন্তু চিন্তা করবো যে একজন বলেছেন, কি বলেছেন, 3 জন কেন সমস্যায় ভুগবে, আরো বেশি মানুষ সমস্যায় ভুগতে পারে। আপনি এইটা দেখতে যাবেন। অর্থাৎ আপনি এই ধরনের ছোট ছোট পরিসংখ্যান দিন, যে বাংলাদেশে ফেসবুক সময় ওয়েস্ট করে এত পার্সেন্ট মানুষ তারা ক্ষতির দিকে যাচ্ছে। অনেক স্টুডেন্ট দেখবেন তারা ফেসবুক ব্যবহার করছে, এটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। তারা কি সময় ওয়েস্ট করে কি কাজে লাগাচ্ছে না সময়টাকে। আবার অনেকে যারা আছে, আমরা যারা আছি ফেসবুকটা ইউজ করে যে আমাদের সাথে পরিচিত হয়েছি, আমাদের ইএমপি প্ল্যাটফর্মে আসছে, নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি। তো এই ধরনের আপনি পরিসংখ্যান দিয়ে আপনার কন্টেন্ট শুরু করতে পারেন। আপনাকে যে সবসময় আপনার পণ্য নিয়ে পোস্ট করতে হবে এমনটা না, আপনি সমস্যার সমাধান দেন। এবং সর্বশেষ যেটা আছে, সংক্ষিপ্ত এবং সরাসরি থাকুন। আপনি খুব সংক্ষেপে আপনার শুরু করুন। যেমন শুধুমাত্র 5 মিনিটে আপনার জীবন বদলাতে পারে। আপনি যদি এই ধরনের একটা হেডলাইন দিয়ে পোস্ট শুরু করেন, আমি চিন্তা করবো 5 মিনিটে আমার জীবন কিভাবে বদলে যাবে, এই কন্টেন্টটা তো আমার পড়া দরকার। আপনি যদি দেখেন যে শুধুমাত্র এই পণ্যটি ক্রয় করলে 5 মিনিটে আপনার সমস্যার সমাধান, এখন আমি চিন্তা করবো এই পণ্যটা ক্রয় করলে 5 মিনিটে আমার কি সমাধান করবে, ঘুরে আসি। তো আমি 10 বার এই কন্টেন্টটা পড়বো। এইটার মধ্যে এমন কিছু কথা আছে যে আমার 5 মিনিটে আমার সমস্যার সমাধান করবে। কি সমস্যার সমাধান করবে, এতে করে কি আমার ভালো লাগছে, আমি কন্টেন্টটা পড়তে আসি, আমার কন্টেন্ট রিচ হয়ে যাবে। সো আমি আশা এবং বিশ্বাস আপনারা এই টেকনিক গুলো অবলম্বন করে আপনাদের টাইমলাইনে পোস্ট করবেন। এবং আজকে পর্যন্ত আমরা কন্টেন্ট এডিটিং এর যে বিষয়গুলো, আমাদের যে মূল ক্লাস ছিল কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং, আমরা আজকে প্রথম দিন কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে বেসিক ধারণা পেলাম। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শিখছি প্রতিনিয়ত। আমি আশা এবং বিশ্বাস রাখি আপনাদের জন্য এগুলো অনেক হেল্পফুল হবে, এবং আপনারা আপনাদের টাইমলাইনে এগুলো পোস্ট করবেন। আপনাদের চিন্তাধারা যে আমরা এই কোর্সটা করে কতটুকু উপকৃত হয়েছি, এবং পরামর্শ থাকলে দিবেন যে কামরুজ্জামান রিফাত ভাইয়া, আপনার এই বিষয়গুলো আপনার কন্টেন্টে আমরা এই বিষয়গুলো শিখেছি, এই ধরনের বিষয়গুলো অ্যাড করলে ভালো হয়। আশা রাখছি, বিশ্বাস রাখছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনাদের প্রশ্ন যেগুলো থাকবে ইনশাল্লাহ আমরা সমাধান করব পরবর্তী সময়ে। আমি সাবিকুন্নার উর্মি আপুকে অনুরোধ করছি, আপু